নমস্কার। আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পূর্বেই আলোচিত হয়ে আসছে। সেটা হচ্ছে 2022 সালের যে দ্বাদশ রাশি, যে সকল রেসপেক্টিভ মানুষের অ্যাসেন্ডেন্ট রয়েছে অর্থাৎ লগ্ন রয়েছে, অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত। তার মধ্যে মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে ধনু থেকে মীন পর্যন্ত। তো এই আলোচনাটা কমপ্লিশন হয়ে গেলে আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে রবির গোচর পরিবর্তন হয়েছে আজকে। আজকে আমি অনুষ্ঠান করছি তখন হচ্ছে 16 তারিখ। তো রবির গোচর পরিবর্তন হয়েছে, আমি অনুষ্ঠান করতে পারিনি। অ্যাকচুয়ালি কিছু প্রবলেমের জন্য অনুষ্ঠান করতে পারিনি। আমি চেষ্টা করছি আজকে যদি সম্ভব হয় তাহলে অনুষ্ঠান করে দেব এটার উপরে। আর নাম্বার 2 হচ্ছে বহু মানুষ প্রশ্ন করেছেন বিভিন্ন রকম, তো তার একটা ব্রিফ অ্যান্সার করে দিচ্ছি। প্রথম অ্যান্সার করে দিচ্ছি যে রাশি নিয়ে কেন বলছি না, বহুবার বলেছি, গতদিনও বিস্তৃত বলেছি, সেই জন্য এই টপিকটা নিয়ে আর বলছি না। সেকেন্ড থিং হচ্ছে কোনটা দেখা উচিত, রাশি না লগ্ন। আমাকে যদি পরিষ্কার প্রশ্ন করেন তাহলে আমি বলবো কোনোটাই দেখা উচিত নয়, কারণ দুটোই আলোচনা হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট। এটা একটা খুব একটা মোটা দাগের ধারণা দেওয়া ছাড়া অন্য আর কিছু নয়, একদম মোটা দাগের। কারণ আপনার ব্যক্তিগত প্ল্যানেটারি পজিশন আমি কিছু জানি না, প্ল্যানেটের স্ট্রেংথ আমি কিছু জানি না, কত ডিগ্রিতে আছে জানি না, তার নবাংশগত ফল কি আছে সেটা জানি না। এটা একটা অ্যাবস্ট্রাক্ট গোচরের ওপর দাঁড়িয়ে আলোচনা করা হচ্ছে। যেহেতু যখন আমরা ইয়ার কনসিডার করি তখন সবসময় আমরা বড় প্ল্যানেটকে গুরুত্ব দিই, ছোট প্ল্যানেটকেও দিই, কিন্তু বড় প্ল্যানেটকে গুরুত্ব দিই। মান্থলি বা উইকলি যে প্রেডিকশনগুলো হয় সেগুলোতে বড় এবং ছোট দুজনকেই গুরুত্ব দেওয়া হয়, ম্যাক্রো এবং মাইক্রোর মতন, পরিষ্কার ব্যাপার। তো এক্ষেত্রে মেন গুরুত্বটা দেওয়া হয় স্যাটার্নকে, জুপিটারকে, কিছুটা রাহুকে এবং মঙ্গলকে। মোস্টলি এর ওপরই আলোচনা করা হয়। তার সাথে আপনার যে লগ্নপতি আছে বা আপনার যদি কোনো রাজ্যকারী প্ল্যানেট আছে তার সাথে তার গোচর অবস্থাটা কিভাবে চেঞ্জ হচ্ছে বর্তমান বড় প্ল্যানেটের সাপেক্ষে। মনে করুন কারোর অ্যাকোয়ারিয়াস লগ্ন আছে, তাহলে শুক্র তার রাজ্যকারী গ্রহ, তাহলে শুক্র শনির সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে এটাকেও কনসিডারে আনতে হয়। বা অ্যাকুয়ারিয়াস থেকে 5th হাউস হচ্ছে বুধ, সুতরাং আবার মানে পরিষ্কার ভাষায় বুধ আবার 8th হাউসেরও লর্ড, তো বুধকেও এখানে কনসিডারে আসতে হবে। তো এইভাবে বিভিন্ন রকমভাবে এই ইয়ারলি প্রেডিকশনটা করা হয়, কিন্তু মোস্টলি এই প্রেডিকশনটা কিন্তু একটা একটা খুব সার্বিক একটা এফেক্ট বোঝায়। এটা খুব অ্যাকিউরেটলি পিন পয়েন্টেড অমুক ডে কীরকম থাকবে সেটার জন্য মান্থলি বা উইকলি প্রেডিকশানগুলো দেখতে হয়। আমি উইকলি প্রেডিকশান কিছু করি না, যা করি মান্থলি, সেটাও খুব বেশি দিন নয়, মাস 5 ধরে আমি করছি। তো সেটা আপনারা একটু দেখে নেবেন যেভাবে যেভাবে হয়। আর আরেকটা জিনিস বলিনি, যে বিভিন্ন রকম পারিপার্শ্বিক ঘটনা থেকে বুঝতে পারছেন, আমি যেটা আপনাদের বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আলোচনায় বলেছিলাম যে মঙ্গল যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্র থেকে মঙ্গল মোটামুটি জ্যেষ্ঠা নক্ষত্রের প্রথম চরণটা পার করে দেওয়া পর্যন্ত, অর্থাৎ 29শে ডিসেম্বর মঙ্গল সম্ভবত জ্যেষ্ঠা নক্ষত্রে চলে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাওয়ার পরে 4-5 দিন আর এই সময়টা কিন্তু মঙ্গলের যে নেগেটিভ স্ট্রেংথ সেটা খুব বেশি থাকবে, খুবই বেশি থাকবে। এবং আরও বলেছিলাম যে এই মঙ্গল থেকে যেহেতু 4th পজিশনে, মানে বৃশ্চিকের ঘর থেকে 4th পজিশনে যেহেতু বৃহস্পতি আছে, তো মঙ্গল কিন্তু খুব কমফোর্টেবলি এখানে নেগেটিভ রোল প্লে করতে বাধ্য থাকবে। মানে মঙ্গলের কাজই হচ্ছে, মঙ্গল পজিটিভ করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে তাকে যদি কন্ট্রোলিং প্ল্যানেট না থাকে, অর্থাৎ বৃহস্পতি যদি ট্রাইনে থাকতো, 5th হাউসে থাকতো, তাহলে মঙ্গলকে কন্ট্রোল করে নিত। কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছে না। 4th হাউসে মঙ্গল বরঞ্চ নিজে অনেক স্ট্রেংথ বা ভিগিয়ার অনেকটা বেশি পেয়ে যাচ্ছে, 3rd হাউসে শনি থাকার জন্য ভিগিয়ারটা প্রচুর পেয়ে যাচ্ছে। তার ফলে মঙ্গল কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্স করবে। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি,
নাম্বার 2 হচ্ছে মানুষের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন রকম ধরুন সয়েল এরোশন, মাস এরোশন, হঠাৎ করে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, এই ধরনের প্রবণতা তৈরি হবে। এবং বেশ কিছু দুঃখজনক অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি ঘটেছে, যেটা নিয়ে স্পেসিফিক্যালি নাম ধরে আমাকে প্রশ্ন করেছে, নাম ধরে উত্তর দেওয়ার দরকার নেই। তো আমি বলেই রেখেছিলাম এই সময়টা একটু গন্ডগোলের টাইম আছে, এখনো চলছে টাইমটা। আজকে যখন অনুষ্ঠান করছি তখন মঙ্গল এবং কেতুর মধ্যে মাত্র 1.5 ডিগ্রি ডিফারেন্স রয়েছে, সুতরাং সমস্যাটা এখনো চলছে, সমস্যাটা আরও কিছুদিন থাকবে, তারপরে অটোমেটিক্যালি ওয়াইপড আউট হয়ে যাবে। বাট চেষ্টা করবেন খারাপ সময়গুলো অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনে সেটাকে যদি কাজে না লাগানো যায় তাহলে কোনো মানে নেই। ঠিক আছে, কোনো মানুষের ব্যক্তিগত হরোস্কোপ তো জানা নেই যে কে কখন বিপদে পড়বে, কিন্তু একটা সার্বিক রূপরেখা দেয়া যেতে পারে। তো সেই হিসাবে বলে দেওয়া ভালো। আপনারা দেখবেন যে কিছুদিন আগে নদিয়াতে একটা খুব ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, একটা মৃত দেহ সৎকারকে কেন্দ্র করে তারপরে অনেকগুলো মৃত্যু ঘটেছিল। আমি আমার জীবনে এত বেদনাদায়ক ঘটনা কখনো শুনিনি। এগুলো কিন্তু আমি বলছি না যে পুরোটাই মার্সের এফেক্ট, কিন্তু এফেক্টটা আছে। মার্স যখন রাহু বা কেতু যুক্ত বা দৃষ্ট হয়ে যাবে, আইদার যুক্ত অথবা দৃষ্ট, এই দুটো দ্বারা হয়ে যায়, তখন তার মধ্যে কি হয়, অ্যাট্রোসিটি বেড়ে যায়, বর্বরতা বেড়ে যায়। সুতরাং এই বর্বর ব্যাপারটা, মানে কোনো একটা ঘটনা ঘটবে, দুঃখজনক ঘটনাই ঘটবে, কিন্তু তার মধ্যে এক ধরনের নৃশংসতা, এক ধরনের বর্বরতা, এটা খুব বেশি মাত্রায় বেড়ে যাবে। এবং তার সাথে কিছু ওয়েমেন, মানে মহিলাকে রিলেটেড কিছু দুর্ঘটনার কথাও ঘটেছে। সারা পৃথিবীব্যাপী বলছি, আপনারা যারা নিউজ ফলো করেন তারা দেখবেন। এই সময়টা আমি বলে রেখেছিলাম এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কটা দিন মাত্র কেটে যাবে, ভয়ের কিছু নেই, একটু সচেতন থাকা জাস্ট। এবং গাড়িতে যখন চলছেন মনে রাখবেন, গাড়িতে কিন্তু আমাকে বহু মানুষ প্রশ্ন করে যে একটা গাড়িতে যখন দুর্ঘটনা ঘটে তো এতগুলো লোকের কি একসাথেই সমস্যা হয়েছিল? সমস্যাটা এতগুলো লোকের নয়, সমস্যাটা হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছেন তার। অর্থাৎ তখন আপনার হরোস্কোপটা বিং গভর্নড বাই অনলি ওয়ান পার্সন, তখন আপনি নিজেকে সঁপে দিয়েছেন তার হাতে। সেই অবস্থায় অন্য কোনো উপায় নেই, তার অনুসারে চলে। বা তার হরোস্কোপে যদি গন্ডগোল থাকে তাহলে আপনার হরোস্কোপের সাথে তার যদি কন্ট্রাডিকশন হয় তো দুটোর মধ্যে রেজাল্ট্যান্ট এফেক্ট অনুসারে ফল দেবে। দেখা যায় যে একটা গাড়ি যদি ঈশ্বর না করুক কখনো যদি দুর্ঘটনার কবলে পড়ে, দেখা যাবে যে 3 জন ছিল, 2 জন জখম হলো, একজন হালকা জখম হলো। তাহলে একজন হালকা জখম হলো কেন? একজনের ওই দুটোর মধ্যে লড়াইয়ে ওর প্রবণতাটা বেশি আছে। কিন্তু বারবার বলছি, স্টিয়ারিংটা কিন্তু যে চালাচ্ছে তার হাতে আছে, অর্থাৎ তার হরোস্কোপটা সেখানে খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি কোনো ম্যালাফিক থাকে তাহলে কিন্তু সেই অনুসারেই ফল দেবে। যে কোনো, সেটা ট্রেন হতে পারে, প্লেন হতে পারে, বাস, গাড়ি, ইভেন সাইকেল, যিনি চালাচ্ছেন তার দ্বারা পরিচালিত হয় পুরো সিস্টেমটা। কারণ অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি ভেহিকেলের হয়, ভেহিকেলে আমরা সওয়ার আছি বলে আমাদেরও হচ্ছে তার সাথে। তো ভেহিকেল মানে হচ্ছে সবসময় মঙ্গল এবং শুক্রের কম্বিনেশন, যে কোনো ভেহিকেল। তার সাথে কারিগরি আছে, যত উন্নত ইঞ্জিনিয়ারিং হবে তত শনি আরও বেশি মানে খুব দৃঢ়ভাবে সেখানে থাকবে। মনে করুন একটা প্লেনের যে মেকানিজম, সেটা নিশ্চয়ই একটা রিক্সোর মেকানিজমের সাথে এক হবে না, সেটা অনেক জটিল। তো যত জটিলতা, অর্থাৎ যত মেধাশক্তির বেশি প্রয়োগ থাকবে কোনো একটা যন্ত্র তৈরিতে, সেখানে শনি তত বেশি কাজ করবে। আর সেটা যদি হালকা মেকানিজমের হয় তাহলে সেটাতে কম কাজ করবে। তো এই হিসেবে দাঁড়িয়ে যে কোনো একটা মূল যন্ত্রের কাঠামোটা তৈরি হয়, বিশেষ করে একটা গাড়ি মানে সেটা একটা লাক্সারির সাথে যুক্ত, আপনাকে কমফোর্ট দিচ্ছে। তো তার সাথে শুক্র যুক্ত আছে এবং তার মেকানিজমটা, ইঞ্জিনিয়ারিং স্কিলটা মঙ্গল। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্কিলটা আসলো কোথা থেকে? থটস তো একটা চিন্তা, এই চিন্তা দিচ্ছে আপনাকে লং টার্মের যে গ্রে ম্যাটার, সেটা স্যাটার্ন দেয়। তো যত উন্নত যন্ত্র, যত জটিল এবং দামি শুধু নয়, যত উন্নত, জটিল এবং কমপ্লেক্স মেকানিজম হবে তত স্যাটার্ন সেখানে কাজ করবে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এবার যার ছকে যেভাবে সেটা কাজ করবে সেই অনুসারে ধনাত্মক বা ঋণাত্মক ফল দেবে। তো আর 2 নম্বর হচ্ছে
কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে সেই মানুষকে নিয়ে বলাটার কোনো মানে নেই, সেটা মানে অতিশয়োক্তি হয়ে যায়। যিনি যাকে নিয়ে আমরা এই ঘটনাগুলো একটু মানে পড়ায়বাচিভাবে বলছি আর কি, তিনি কিন্তু অ্যাকচুয়ালি যে সে লোক নন। হ্যাঁ, তো সুতরাং এই অবস্থায় তাকে নিয়ে বলাটার কোনো মানে হয় না। তিনি 4 স্টার হোল্ডার একজন মানুষ, এবং তার সাথেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষেরও মৃত্যু ঘটেছে। গুরুত্বপূর্ণ যে কোনো মানুষই গুরুত্বপূর্ণ, সুতরাং তারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, দেশের খুব গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে আছে, তারা দেশকে প্রোটেকশন দিচ্ছে। সে অবস্থায় তাদের নিয়ে আর বলার কোনো মানে হয় না। দয়া করে এই রিকোয়েস্টটা আমি আর রাখছি না। আমি নিজেও খুব মর্মাহত ঘটনাটাতে, সুতরাং আমি ওটা নিয়ে আর আলোচনা করব না। যিনি রিকোয়েস্ট যিনি মানে অনেকে করেছেন, আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি একদম ধনুরাশি যে সকল ব্যক্তিবর্গের লগ্ন তাদের আলোচনায় চলে যাই। ধনু লগ্ন যে সকল ব্যক্তিবর্গের, দেখুন 7.5 নিয়ে একটা কনসেপশন আছে, সেটা প্রথমে একটু বলে দিই, কারণ এখানে 4টে লগ্নের মধ্যেই 7.5 কম বেশি এফেক্ট হবে। এখন আপনারা হয় সবাই নর্মাল বইতে যেটা বলা আছে, পণ্ডিতরা যেটা বলেছেন সেটা হচ্ছে চন্দ্র যখন শনি যখন চন্দ্রের দ্বাদশে, চন্দ্রের 7 এবং চন্দ্রের 2য় ঘরে থাকবে, তখন আমরা 7.5 বলে সেটাকে একদম মোটা দাগে অভিহিত করি, এবং সেটা শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, সুতরাং 2.5 × 3 7.5 বছর। কিন্তু মনে রাখবেন অ্যাকিউট 7.5, প্রত্যেকটা জিনিসের তো একটা পিক আছে। সেই পিকটা কতটা হয়, সেই পিকটা হচ্ছে যে নক্ষত্রে আপনার জন্ম হয়। মনে করুন কোনো ব্যক্তির শ্রবণা নক্ষত্রে জন্ম, তাহলে শ্রবণা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে শনি যখন অ্যাকচুয়ালি 21 নম্বর অর্থাৎ শ্রবণার আগের নক্ষত্রে থাকবে, শ্রবণা নক্ষত্রে থাকবে, এবং 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, 3টে নক্ষত্রে থাকাকালীন অ্যাকিউট 7.5টা দেবে। মানে 7.5 পজিটিভ বলুন নেগেটিভ বলুন, যেরকম ফল অ্যাকিউটনেসটা সে সময় বেশি দেবে। তো শনি একটা নক্ষত্র ভোগ করে 13 মাস মোটামুটি করে, তাহলে 3টে নক্ষত্র ভোগ করতে লাগে 39 মাস, তাহলে 3 বছর 3 মাস, তাহলে 7.5 বছরের অ্যাকিউট যে এফেক্টটা সেটা 3 বছর 3 মাস দেয়। এর মধ্যে আরও ডিগ্রিগত ফল আছে, সেটা দেখতে হয়। এবার আমরা যখন 7.5 এফেক্ট যখন অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, লগ্ন ধরে কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু 7.5 এফেক্ট চলে আসে, কারণ লগ্নের ওপরেও ফল দেয়। লগ্ন মানে আমরা কি, সেখানে সূর্য সে সময় উদিত হয়েছিল, সেই 2 ঘন্টার মধ্যে কত ডিগ্রিতে উদিত হয়েছে সেই অনুসারে আপনার লগ্ন স্ফুট পাচ্ছে। তো অ্যাকচুয়ালি সেখান দিয়ে যখন স্যাটার্ন পাস করবে, একটা কাছাকাছি টাইপের রেজাল্ট দেবে, পূর্ণ ফল দেয় না, কাছাকাছি রেজাল্ট দেয়। তো এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে, কিন্তু বিতর্ক থাকলেও অধিকাংশ পণ্ডিত কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছেন। তো সেই হিসাবে এটাকে আমরা কনসিডার করে নিচ্ছি। তো কনসিডার করে নিলে বলা যেতে পারে যে ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নভিত্তিক যে 7.5 যে এফেক্ট হয়, সেটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। সামনের বছর কিছু দিনের জন্য 11 জুলাই থেকে 2023 সালের 16 জানুয়ারি পর্যন্ত এফেক্টটা কিছু দিনের জন্য আবার একটু দেবে, তাও শেষ। কারণ স্যাটার্ন একটা ঘরে নর্মালি 2বারের বেশি বকরি হয় না, কোনো কোনো ক্ষেত্রে 3বার বকরি হয়। যেরকম এবার হচ্ছে 1 ডিগ্রি অ্যাকুয়ারিসে ঢুকে গিয়ে বকরি হয়, পুনরায় ক্যাপ্রিকর্নে নেমে আসবে, এই নিয়ে 3বার বকরি হবে। তো থার্ড টাইমে যখন ও আবার ক্যাপ্রিকর্নে ঢুকবে 24 ডিগ্রির থেকে একটু বেশি পর্যন্ত, এই রাস্তাটা কিন্তু স্যাটার্নের চেনা, অর্থাৎ পুরো ঘরটা স্যাটার্নের যাওয়া হয়ে গেছে। একে তো সেটা স্যাটার্নের নিজস্ব ঘর, তার উপরে পুরো ঘরটাই ওর ঘোরা হয়ে গেছে 1 ডিগ্রি থেকে একেবারে 30 ডিগ্রি পর্যন্ত। সুতরাং ঘরটার নুক অ্যান্ড কর্নার সম্পর্কে ওর জানা রয়েছে। এটাকে আমরা বলি যে মানে কোনো একটা গ্রহ কোনো ঘরের একদম শেষের দিকে যখন থাকে, সেই ঘরের সব থেকে ম্যাচিওর্ড রেজাল্টটা দেয়। আপনি পৃথিবীর বহু রাষ্ট্রনেতা দেখবেন এই সময় তারা শাসন করছেন, এবং খুব সসম্মানের সাথে শাসন করছেন পৃথিবীর বুকে। আমি শুধু নাম বলে বিতর্ক তৈরি করছি না, সেটা হচ্ছে তাদের স্যাটার্ন দেখবেন একদম শেষের দিকে আছে 28 ডিগ্রি 29 ডিগ্রি। তার মানেটা কি, ওই ঘরের পুরো ফলটা সে নিয়ে আসছে। তারপরে সে তার মানে একটা ঘরের, মনে করুন তুলা রাশিতে কারোর বৃহস্পতি রয়েছে, এবং বৃহস্পতি সেই ঘরের 28 ডিগ্রিতে রয়েছে, তার মানে তুলা রাশিটা পুরো তার দেখা হয়ে গেছে। একটা উদাহরণস্বরূপে বললাম, সেরকম বিভিন্ন ঘরেরই
এই শেষের দিকে যখন আসে সে তখন ম্যাচিওর্ড ফল দেয়। তো সেই হিসাবে ধনু লগ্নের কিন্তু এই মুহূর্তে 7.5 এফেক্টটা অলমোস্ট চলে গেছে। মকরের আছে, যদি চন্দ্র থাকে তাহলে তো আরোই আছে, 7.5 জনিত চন্দ্রজনিত 7.5 এফেক্টও আছে। আমাদের কুম্ভের আছে এবং মিনেরও থাকবে, কারণ যখন কুম্ভ রাশিতে 1 ডিগ্রির মতন ঢুকবে তখন মিনের দ্বাদশের এফেক্ট দেবে স্যাটার্ন। সেটা হচ্ছে 29শে এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত, অল্প দিন কিন্তু এফেক্ট দেবে। তার মানে এই 4টে ঘরই 7.5 অ্যাম্বিয়েন্সের মধ্যে আছে। 4টে ঘরের আরও একটা বৈশিষ্ট্য আছে, 4টি বড় গ্রহের প্ল্যানেটের রুম আর কি। দেখুন, 2টো শনির ঘর সারাউন্ডেড বাই 2টো বৃহস্পতির ঘর। তো এই ঘরে গ্রহ অনেক দিন ধরে থাকে এবং লং লাস্টিং এফেক্ট দেয় এগুলো। কালপুরুষের শেষের দিকের ঘর দেখুন, 9th হাউস ধর্মস্থান, আমাদের ঈশ্বরের রুম এবং আমাদের ধর্মস্থান, এবং নবম ঘর থেকে আমরা পিতাকে ডিনোট করি, আমাদের ফেটকে ডিনোট করি, আমাদের ধর্মস্থানকে ডিনোট করি, এবং তার 4th হাউস মানে তার ঘর, ঈশ্বরের মন্দির, হ্যাঁ, যেভাবে আমরা এটাকে করি। তো ঈশ্বরের ঘর 12th হাউস, আমাদের যত রকম ব্যালেন্স শিট অর্থাৎ প্রারব্ধ কর্মের যত রকম ফল আছে সে দ্বাদশ ঘরে এসে এফেক্ট দেওয়া শুরু করে। তো দ্বাদশের দ্বাদশ ঘর দেখুন, তাকে শনিকে দেওয়া আছে, সেটা আবার শনির মূল ত্রিকোণের ঘর। আলোচনায় যখন আসবো তখন অল্প অল্প করে ব্যাপারগুলোকে ডাইভালজ করার চেষ্টা করব। স্যাজিটেরাস নিয়ে আলোচনা করি। এই ঘরের সিচুয়েশন 20th নভেম্বর এই বছর থেকে আস্তে আস্তে ভালো দেওয়া শুরু করবে। যত বৃহস্পতির মুভমেন্ট হবে, 3rd হাউসে মুভমেন্ট করবে অ্যাকচুয়ালি, তো 3rd হাউসে যখন মুভমেন্ট করবে ভিগিয়ার দেবে, স্ট্রেংথ দেবে, ভাই বোনদের সাথে রিলেশনশিপ বেটার দেবে, অনেক রোগের হিল করাবে। তার সাথে আপনার যিনি আপনার আপনার মানিটারি স্ট্রেংথ বলুন, আপনার কথাবার্তার স্ট্রেংথ বলুন, কোনো জিনিসের ম্যানেজারিয়াল স্কিল বলুন, সেটাকে বৃদ্ধি করবে। আপনার যে স্পাউস আছে সেই স্পাউসের যে তারও যে স্কিল, মানে স্পেশালি সে যদি চাকুরিজীবী হয় বা ব্যবসা করে, মনে করুন আমি পুরুষ ধরে বলছি, তাহলে মহিলা অনেক মানে আজকালকার দিনে তো প্রচুর মহিলা চাকরি করছে, ব্যবসা করছে, বিভিন্ন জায়গায় করছে। তো সেই হিসাবে তারও জায়গাটা কিন্তু খুব পজিটিভ এফেক্ট তাকে দেবে। উল্টো দিক হলেও কিন্তু দেবে, আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ডের জায়গাটাও কিন্তু স্ট্রেনথেন করবে কম বেশি, এবং বাড়ির পরিবেশ অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু অনেকটাই বেটার এফেক্ট দিতে থাকবে। বিশেষ করে 20 এপ্রিলের পর থেকে কিন্তু অনেক বেটার এফেক্ট দেবে। একটা জিনিস শুধু মনে রাখবেন, দ্বাদশে কেতু আছে, দ্বাদশে কেতু থাকলে, এবং কেতু যেহেতু অনেকটা নিচের দিকে নেমে গেছে, এখন প্রায় 6 ডিগ্রির কাছাকাছি নেমে এসছে, দ্বাদশে কেতু বেডরুম প্লেজারকে নষ্ট করে। বাড়ির দ্বাদশে রাহু কেতু বাড়ির রাতের পরিবেশ নষ্ট করে মোটামুটি সূর্য ডোবার পর থেকে। তো যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, রাতের দিকে এসে কোনো বিতর্কিত আলোচনা করবেন না। যত আলোচনা সকালবেলা করবেন, সেটা বিতর্কিত হলেও করবেন। রাতে করলে কিন্তু মানে উইথ রেসপেক্ট টু দশা, সে কিন্তু নেগেটিভ ইফেক্ট দিয়ে দেবে আপনাকে, এবং সেই ইফেক্টের ফলটা অনেক দূর পর্যন্ত যাবে ডিপেন্ডিং অন দশা। কারণ লগ্নে শুক্র এখন বকরি থাকবে, শুক্র এখন জাস্ট ক্যাপ্রিকর্নে ঢুকছে এবং 19 তারিখও বকরি হয়ে যাবে, 29 তারিখও আবার নেমে আসবে, এবং স্যাজিটেরাসে কিন্তু পরবর্তী প্রায় 2.5 মাসের মতন শুক্র ওখানে স্টে করে থাকবে। তো 7th হাউসে দৃষ্টি দেবে, পরিষ্কারভাবে বুধের ঘর আছে। নর্মালি আমি দেখেছি যে স্যাজিটেরাসের যে স্পাউস হয় যিনি, সে কিন্তু বেশ স্ট্রেংথফুল হয়, অ্যাগ্রেসিভ হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু ওভারটক করে, আবার তার সাথে বুদ্ধিমত্তাও পরিচয় দেয়, সব রকম গুণই থাকে, চঞ্চলতা থাকে তার মধ্যে। তো বিবাহের জন্য খুব উৎকৃষ্ট সময় আছে। আপনার বৃহস্পতি 3rd হাউসে থেকে তার 5th হাউসে দৃষ্টি দেবে, পরিষ্কার ব্যাপার। তো 5th হাউসের দৃষ্টি মানে আপনার 7th হাউসের দৃষ্টি। তো সেই হিসাবে বিবাহের জন্য উৎকৃষ্ট সময় আছে। আপনাদের যাদের অনেকদিন বিবাহ আটকে রয়েছে তারা বিবাহের জন্য যোগাযোগ করতে পারেন। এই সময় কিন্তু সম্পর্ক স্ট্রেনদেন হবে। নাম্বার 2 হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
বৃহস্পতি পূর্ণ গতিতে পাস করবে। কোনো গ্রহ যখন কোনো ঘর দিয়ে পূর্ণ গতিতে পাস করে তখন গোচরে বড় গ্রহ থাকলে তো অবশ্যই বৃহস্পতির মতন গ্রহই হতে হবে, কারণ শনি তো আর অতটা দূরত্ব যাবে না। শনি অ্যাট এ স্ট্রেচ 18.5 ডিগ্রির বেশি দূরত্ব যেতে পারে না, তারপরে বকরি হয়ে গিয়ে আবার 6.5 ডিগ্রি নিচে নামে। মানে শনি 13 মাসে অ্যাকচুয়ালি তার যে ডিস্টেন্স সে যায় সেটা হচ্ছে 12 ডিগ্রির মতন। এইভাবেই সে গিয়ে গিয়ে 29.5 বছরে 360 ডিগ্রি, যেটাকে আমরা গ্রসলি 30 বছরে 360 ডিগ্রি আমরা ধরে নিই। তো এক এক বছরে স্যাটার্ন 12 ডিগ্রির বেশি যেতে পারে না, কিন্তু বৃহস্পতি কিন্তু যখন টান গতিতে থাকে তখন 42-43 ডিগ্রি চলে যায়। অ্যাকুয়ারিসে অত্যন্ত গতিতে রয়েছে বৃহস্পতি, এখন প্রায় 11 মিনিটের মতন গতি আছে। সুতরাং আপনারা যারা বিবাহের চেষ্টা করছেন চেষ্টা করুন, খুব দ্রুত ফুলফিলড হয়ে যাবে। এবং পুরুষ হলে কিন্তু তার যোগ বেশি রয়েছে, এটা প্রথম বলে দিই। তার মানে এটা নয় যে মহিলাদের নেই, মহিলাদের ক্ষেত্রেও সেটা আছে। তারপরে এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে বৃহস্পতি যখন 4th হাউসে চলে যাবে তখন পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দেবে। হাউসের মানে বাড়ির পরিবেশ পরিস্থিতি উন্নতি করাবে, পারিবারিক শান্তি স্বস্তিতি বজায় রাখবে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক ভালো থাকবে, লোয়ার এডুকেশনের জায়গা বেটার থাকবে, সন্তানদের আপব্রিঙ্গিংয়ের জন্য যে ইম্পেটাসটা দিতে হয় সেই ইম্পেটাসটা বেটার থাকবে। সব দিক থেকে খুব ভালো ফল দেবে। কতদিন না, 29শে জুলাই পর্যন্ত। 29শে জুলাইয়ের পরে শনি যখন বকরি হবে, বকরি হয়ে সে পূর্ণ গতি নিতে অর্থাৎ পেছন দিকে গতি নিতে সময় নেবে 11ই অগস্ট। 11ই অগস্ট থেকে 24শে নভেম্বর পর্যন্ত সময়টা একটু খারাপ দেবে কম্পারেটিভলি। লগ্নপতি উল্টো দিকে মার্চ করবে সে সময়, 3rd হাউসের দিকে, এবং শনিও তখন বকরি হয়ে 2nd হাউসের দিকে, 2nd হাউসে চলেই আসবে এবং মাথার দিকে থাকবে, অর্থাৎ ঘরের শেষের দিকে থাকবে। তো সেই হিসাবে সময়টা সে সময় কম্পারেটিভলি 3 মাস একটু স্লো সময় যাবে। 118 দিনের জন্য বৃহস্পতি বকরি হচ্ছে এবছর, মানে এবছর মানে আমি যা বলছি 22 সাল আর কি। তো সেই হিসাবে একটু স্লো টাইম যাবে, তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যেটা গন্ডগোলের সময় হবে সেটা হচ্ছে মঙ্গল যখন বকরি হবে। মঙ্গল যখন বকরি হবে সেটা গিয়ে অ্যাকচুয়ালি বকরি হচ্ছে ও 7th হাউসে, তারপরে ও 6th হাউসে নেমে আসবে। আপনারা হয়তো ভাববেন 6th হাউসে মঙ্গলের বকরি মানে সেটা বেটার। উপচয় স্থানে মঙ্গল ভালো ফল দেয় না, ভালো ফল দেবে না। আপনাদের বলে রাখি, অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি তৈরি করবে, যে নবাংশ দিয়ে পাস করবে আমি দেখেছি। সুতরাং বকরি মঙ্গলের সময়টা স্পেশালি 6ই জানুয়ারি পর্যন্ত 2023 আপনারা কিন্তু চলাফেরা এগুলোর ক্ষেত্রে সাবধানতা নেবেন, না হলে ছোটোখাটো বিপদ হতে পারে। সাবজেক্ট টু আপনার ছকের স্ট্রেংথ এবং কি দশা ভোগ করছেন, অন্তর্দশা ভোগ করছেন তার উপরে। আমি কিছু ডেট বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ, সেগুলো একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে 29শে এপ্রিল থেকে মোটামুটি 4th জুলাই পর্যন্ত ক্যারিয়ার ওয়াইজ গ্রাফ কিন্তু বেশ খুব ভালো থাকবে এবং সেটা ওপর দিকে থাকবে। আপনারা যারা নতুন কিছু ভেঞ্চার শুরু করতে চাইছেন, নিউ অপরচুনিটি, সেটা খুব ভালো দেবে। এর মধ্যে আরও স্পেসিফিক্যালি বলছি এই সময়টার মধ্যে, সেটা হচ্ছে 12ই মে থেকে 3rd জুন পর্যন্ত। এই সময় যারা জবলেস আছেন তাদের জন্য চাকরির খুব ভালো যোগ আছে। খুব পার্মানেন্ট না হলেও বেশ ভালো চাকরি পাবেন, স্যালারি কিন্তু বেটার পাবেন। আচ্ছা, 24/9 থেকে 22/10 সামনের বছর চাকরির যোগ আছে। ডেটগুলো একটু মাথায় রাখবেন। 24/9 থেকে 22/10 চাকরির যোগ আছে। 16/2 থেকে এই বছরের 16/2 থেকে 1 এপ্রিল এই সময় আপনারা, আপনাদের মধ্যে যাদের বয়স 55+ তারা কিন্তু আপনাদের যে প্রপার্টি রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু আছে, আপনাদের পরবর্তী জেনারেশন যদি মোটামুটি তৈরি হয়ে যায় তো তাদের ওপরে আস্তে করে ন্যস্ত করে আপনারা ছেড়ে দেবেন তাদের। ছাড়তে চায় না, মানুষের নেচার হচ্ছে ছাড়তে চায় না। আমি দেখেছি ট্রান্সফার অফ পাওয়ার এটা খুব কঠিন কাজ, কেউ নিজের অধিকার ছাড়তে চায় না। আমরা যখন অন্য লোককে দোষ দিই, একে দোষ দিই, তাকে দোষ দিই, দেখো কি ক্ষমতাবান অমুক তমুক, তখন আমরা কখনো নিজের আস্তিনের দিকে তাকাই না।
আমাদের শাস্ত্র অনুসারে নিয়ম হচ্ছে 50-এর পরে আপনি আর কোনো মেটেরিয়াল ম্যাটারে হাত দেবেন না, হাত দেওয়া উচিত নয়। দিলে পরে সেখানে গন্ডগোলই হবে। এবার আমাদের কি হয়, আমাদের বর্তমান যুগে জীবন এস্টাবলিশমেন্ট, চাকরি বাকরি এগুলো করতে করতেই সবারই 30-35 বছর হয়ে যায়। তো আমাদের জীবনটা স্টার্টই হয় অনেক ডেফার্ড। তো যে কাজটা 50-এ করা উচিত সে কাজটা দেখা যাবে করতে করতে 55 থেকে 58 বা 60ও হয়ে যায়। কিন্তু আমি দেখেছি যে 70-75-এ এসেও মানুষ নিজের ক্ষমতা বা কর্তৃত্ব ছাড়তে চায় না। তার মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে যে আমাকে যদি ডিপ্রাইভ করে, কিছু কিছু ইনসিডেন্ট হয় করে। আপনি আপনার সন্তানকে যেরকম শিক্ষা দেবেন তিনি সেরকমভাবেই আপনাকে রাখবে, কারণ একটা না একটা সময় তো আপনাকে তার উপরে মানে ডিপেন্ডেন্ট হতেই হবে। আপনি তো সারা জীবন অকস্মাৎ যদি মরে যান সেটা আলাদা ব্যাপার, তাহলে আপনার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার দেওয়া শিক্ষার অ্যাকচুয়াল মূল্যটা কি। তিনি আপনাকে দেখছেন না আপনাকে ডিসকার্ড করছেন, না আপনাকে ব্যবহার করছেন। আপনার নিজের ব্যালেন্স শিটটা সেই সময় মিলবে, রিফ্লেকশানে মেলে। আমরা তো নিজের মুখ দেখি না কখনো, অন্যের দ্বারা দেখতে পাই। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি, মানে আমার কাছে মানে আমি বলতে দ্বিধা নেই কোনো, কলকাতার কিছু বিখ্যাত লোক, মানে বিখ্যাত মানে তাদের ফিল্ডে যথেষ্ট বিখ্যাত। তো তাদের প্রায় 73, 74, 75 বছর বয়স, তারা এখনও এত প্রপার্টি নিয়ে কনসার্ন বা কী করে পয়সা আয় করবো, অলওয়েজ হ্যাঙ্কারিং আফটার ফর মানি। তাদের দরকার নেই, বললেই বলে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছি। তো ছেলে মেয়ের জন্যই যদি রেখে যেতে হয় এতই যদি, তাহলে ছেলে মেয়ে জন্ম দেওয়ার প্রয়োজনটা কী ছিল? তারা কি ফিজিক্যালি বা মেন্টালি হ্যান্ডিক্যাপ? যা তাদের হ্যান্ডিক্যাপ মানুষেরও দরকার হয় না যদি মেন্টালি সে হ্যান্ডিক্যাপ না হয়। আমি এমন মানুষকে দেখেছি দুটো হাত নেই, পা দিয়ে ঝুড়ি বুনছে, দেখে আপনার মানে নিজের ওপরে লজ্জা লাগবে যে আমাদের দুটো সুস্পষ্ট হাত আছে, আমরা কোনো কাজ করি না। সবাইকে বলছি না, পা দিয়ে ঝুড়ি বুনছে, হাত দিয়ে আপনি বুনতে পারবেন না, তার 10 ভাগের 1 ভাগ কোয়ালিটি আপনাকে দেয়নি, এবং সেই দিয়ে সে সংসার চালায়। 4টে লোকের সংসার চালায় সে সেই ঝুড়ি বুনে। সুতরাং ঈশ্বর কি ক্ষমতা মানুষকে দিতে পারে তার ধারণাও নেই। নিজে যদি এতটাই অপদার্থ হন তাহলে করবেন সেই মানের কাজকর্ম। আপনি যতই জমিয়ে রাখুন না কেন, মাথায় রাখবেন যে সেটা কালের কাছে কোনো ম্যাটার নয়। বড় বড় রাজা মহারাজাদের কত প্রপার্টি ছিল, তাদের কি প্রপার্টি চলে যায়নি? তাদের একটা সময় তো তাদের ডাইনেস্টি বলুন বা এম্পেরার বলুন, তাদের তো শেষ হয়ে গেছে। কোনো পশু পাখিকে দেখেছেন তাদের উইল করে যায় ছেলে মেয়ের জন্য? তারা বাঁচার পদ্ধতিটা শিখিয়ে যায়। তা আপনি তো বাঘসিংহ বা এরকম আমরা কেউ নই যে তাদের লড়াই করে কাউকে জখম করে খাওয়ার ব্যাপার আছে, এবং তাদের উপরে কোনো আইনও প্রিভেইল হবে না, কারণ তারা পশু, তাদের উপরে অ্যাপ্লিকেবল হয় না এটা। তা আপনি তাদের শিক্ষা দিন প্রপারলি, তারা যাতে নিজের জায়গাটা করে নিতে পারে। ইনসিকিউরিটির কি আছে? যে জন্ম দিয়েছে তিনি সবাইকে রক্ষা করেন, ভয়ের কোনো ব্যাপার নেই আলাদা করে। দয়া করে এই কাজটা করবেন না। হ্যাঁ, এটা অত্যন্ত অন্যায় কাজ। এভাবে কাউকে সিকিউর করা যায় না কখনো। কিছু জিনিস রাখতে পারেন, যতটুকু বাঁচলো, কিন্তু ওইটার জন্যই করছেন এবং নিজেকে অহেতুক দৌড় করিয়ে যাচ্ছেন, তার ফল ভালো হয় না। 28/4 থেকে 12/5 পর্যন্ত এই সময়টা একটু খারাপ আছে। চেষ্টা করবেন ফিজিক্যালি এই সময়টা একটু বেটার থাকার। হ্যাঁ, স্পেশালি যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে তারা একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন। হায়ার এডুকেশনের জন্য খুব ভালো সময় আছে, এটা খুব ভালো সময় আছে। যারা ধরুন এমন হয়েছে কোনো কারণে পড়াশোনা আটকে গেছে, পড়াশোনা কমপ্লিট করতে পারেননি বা করেছেন আরও পড়তে চান, তারা কিন্তু এই বছরে তাদের জন্য 22 সাল অত্যন্ত উৎকৃষ্ট সময়। 8-12 থেকে একদম এই বছরের যে মাস চলছে 8-12 থেকে 6-1 পর্যন্ত এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম আছে, একটু খারাপ টাইম আছে, জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। আবার সেটা 25/6 থেকে সেটা 29/8 পর্যন্ত একটু নেগেটিভ টাইম আছে, ডিপ্রেশনের টাইম আছে। স্যাটার্ন সবে মাত্র ঢুকে আসবে, আবার ক্যাপ্রিকর্নের দিকে ঢুকে আসবে, প্রথম নবাংশতে স্টে করবে এ সময়। আচ্ছা, 10/4 থেকে
22/4 পর্যন্ত এই সময়টা যারা কোনো ফরেনে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত উৎকৃষ্ট সময় আছে। তারা অ্যাপ্লাই করতে পারেন, তাদের অ্যাপ্লিকেশন কিন্তু উইল বি গ্রান্টেড অটোমেটিক্যালি। আর আমি গ্রহণের কথাটা সবার শেষে বলে দেব। গ্রহণ আছে এবছর, 4টে গ্রহণ প্রত্যেক বছরই থাকে, এবছরও আছে। একটি মাত্র দৃশ্য আছে যেটি কালী পুজোর দিন হবে অ্যাকচুয়ালি, সামনের বছর 25শে অক্টোবর। তো সেইগুলো ব্যতী রেখে বাকিগুলো দৃশ্য নয়। দৃশ্য না হলে তার এফেক্ট অনেকটা কম থাকে, কিন্তু তার টেনশনগত এফেক্টটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো যাই হোক, অ্যাজ এ হোল সময় কিন্তু খারাপ নেই ধনু লগ্নের ক্ষেত্রে। বিবাহের জন্য, চাকরির জন্য, নতুন গৃহ নির্মাণের জন্য, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য, ইন অল আসপেক্ট সময় কিন্তু ভালো আছে। আপনারা দয়া করে সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। সামনের বছর শুধু শেষের দিকে একটু সাবধানে থাকবেন, আর আমি যে ডেটগুলোকে একটু সাবধানে থাকতে বলেছি সেটা করবেন, তাহলেই দেখবেন অ্যাজ এ হোল সময় ভালো যাবে এবং বেটার অপরচুনিটি পাবেন। সন্তানেরও যোগ আছে, কিন্তু সেটা একটু পরের দিকে আছে। এর পরের যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, যে সকল ব্যক্তিবর্গের লগ্ন আছে। দেখুন, লগ্নে যখন স্যাটার্ন থাকে, স্যাটার্নের যে 10th দৃষ্টি থাকে, সেই দৃষ্টি সে তার কর্মের ঘরে দেয় একদম সরাসরি। শনি অ্যাকচুয়ালি কর্মকারক গ্রহ, কালপুরুষের 10ম ভাবের গ্রহ, এবং সেই কর্ম থেকে অনেস্টির সাথে আপনি যে লভ্যাংশ পাবেন সেটাই আমাদের বলা আছে, কিন্তু আমরা সেই নিয়মের বহু ক্ষেত্রে বিরুদ্ধে চলে যাই। তখন আমাদের বিভিন্ন রকম পানিশমেন্ট পেতে হয়। তখন আমরা ভাবি যে আমাদের বেস হরোস্কোপে অ্যাকচুয়াল গন্ডগোল আছে, অ্যাকচুয়াল সেখানে নেই। স্যাটার্ন কখনো কোনো ইললেজিটিমেট বা ইললিগাল কোনো কাজকে কখনো প্রশ্রয় দেয় না, কোনো অবস্থাতে দেয় না। তো আমরা যদি সেরকমভাবে কোনো কিছু চেষ্টা করি, ইভেন আপনাদের বলছি, সেটা হচ্ছে বিভিন্ন স্পেকুলেটিভ যে সমস্ত ইনকাম আছে সেটাকেও সে একদম গুরুত্ব দেয় না। সে চায় একটা মানুষ তার ক্ষমতা অনুসারে পরিশ্রম করবেন এবং সেই অনুসারে তিনি তার আয় করবেন, এবং সেখান থেকে লভ্যাংশ কিছু পেলে পাবেন, না পেলে না পাবেন। লভ্যাংশ পাওয়ার কোনো সিস্টেমই নেই অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে স্যাটার্ন এটাকে ইন্ডালজ করে না। আমাদের এত জীবনে সমস্যার ওয়ান অফ দ্য কজেস হচ্ছে স্যাটার্ন আমাদের 11th হাউসের মূল ত্রিকোণের লর্ড। এটা তার মেজর ঘর। দুটো ঘরের মধ্যে যে ঘরটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার কুম্ভ রাশি, কারণ সেটা তার মূল ত্রিকোণ। তো এই হিসাবে এখানে তার স্ট্রেংথ বেশি থাকে। সক্ষেত্র মকরেও তার যথেষ্ট স্ট্রেংথ থাকে, কিন্তু এই ঘরে তার কুম্ভে তার স্ট্রেংথ বেশি থাকে। শনি যখন 10ম ভাবকে দৃষ্টি দেয়, 10ম ভাব হচ্ছে শুক্রের ঘর। শুক্রের ঘর কোন কোন কাজকে নির্দেশ করে? মূলত যে কোনো ফ্যাশনেবল ওয়ার্ক, কম্পিউটার পার্টস, পেরিফেরালস, হোটেল রেস্টুরেন্ট, যে কোনো কেমিক্যালের ওয়ার্ক, যে কোনো মেডিসিনের ওয়ার্ক, ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর রিলেটেড প্রফেশন বা কোনো রকম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়গুলোকে মুখ্যত রিপ্রেজেন্ট করে। কিন্তু স্যাটার্ন যখন শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে, তখন শুক্রের মধ্যে যে অতিরিক্ত ফিকটিশাস প্রভাব, অর্থাৎ কাল্পনিক যে জায়গাগুলো, সেগুলোর মধ্যে অনেকটা বাস্তবিকতা আনবার চেষ্টা করে। অর্থাৎ আপনি ইমিটেশন জুয়েলারির বিজনেস করছেন, কিন্তু সেই ব্যবসাটা দেখা যাবে যে আপনি গোল্ডের কোনো অল্টারনেটিভ ব্যবসা করছেন যার দাম অত্যন্ত অল্প। সেটা না করে আপনি কোনো মেটালের কোনো ইমিটেশন জুয়েলারির ব্যবসা করছেন, যেটা অনেক বেশি বাস্তবিক এবং প্রাসঙ্গিক, এবং যেটা থেকে বোঝা যাচ্ছে যে না, জিনিসটা নকল নয়। অর্থাৎ নকল ব্যাপারটা যেরকম শুক্রের সাথে একেবারে সমার্থক শব্দ, ঠিক নকল বলা যায় না, মানে যেটা আর কি অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নেই, কিন্তু আপনি অনেক কলা কৌশল করে সেটাকে আর কি বানিয়েছেন, সেই জিনিসটাকে স্যাটার্ন কখনো ইন্ডালজ করে না। তো শনি লগ্নে থাকাকালীন যেটা করে সেটা হচ্ছে আপনাকে বক ডাউন ইন ওয়ার্ক করে দেবে। আপনি সেই কাজের থেকে বেরোতে পারবেন না। কাজ আপনার কাছে না নিজে যেচে চলে আসবে, আপনাকে ডাকতে হবে না। সেই হিসাবে একটা দীর্ঘদিন আপনাকে হিউজ পরিমাণ ওয়ার্ক প্রেশারের মধ্যে রেখে দিয়েছে, এবং আগামী আরও প্রায় 1 বছর রাখবে। মধ্যেখানে কিছুদিনের জন্য একটা স্লাইট রিলিফ দেবে, কিন্তু সেই রিলিফটাকে আমি খুব গুরুত্বপূর্ণ রিলিফ কিন্তু বলবো না যে আপনাকে এটা খুব একটা রেভলিউশনারি এফেক্ট দেবে, কারণ মাত্র 1 ডিগ্রির একটু বেশি স্যাটার্ন অ্যাকুয়ারিসে ঢুকবে। এগেইন ও
ক্যাপ্রিকর্নে চলে আসবে, এবং ক্যাপ্রিকর্নের লাস্টের এই যে কটা দিন, এটাকে আমরা বলি ফ্রাস্ট্রেটেড জার্নি অফ স্যাটার্ন। অর্থাৎ ওই জার্নিটা স্যাটার্ন যখন মানে কোনো একটা পথে বকরি হয়, বকরি প্রথমে মার্গী থাকে, তারপরে গিয়ে বকরি হয়, বকরি হয়ে আবার পথের 6.5 ডিগ্রি নেমে আসে, পুনরায় পথটা যায়, অর্থাৎ ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ও 3 বার যায়। কিন্তু এই অংশটা এখন কি হচ্ছে, ওর মূল ত্রিকোণে প্রবেশের মুখে রয়েছে, ও ঢুকে গেছিল ওর মূল ত্রিকোণটা, মানে হচ্ছে ওর সব থেকে বেস্ট পজিশন যেটা, সেখানে ঢুকে গেছিল, আবার তাকে টেনে তার থেকে কম্পারেটিভলি একটু ইনফেরিয়ার জায়গায় নিয়ে আসছে। ইনফেরিয়ার কথাটা শুনে কিন্তু নেগেটিভলি নেবেন না, কোনো কিছু ইনফেরিয়ার নয়, আমি বোঝানোর সাপেক্ষে বলছি। আবার নিয়ে আসা হচ্ছে আবার, ফলে এই অংশটা লাস্ট যে 5 ডিগ্রি স্যাটার্ন যখন বকরি থাকবে, এই জায়গাটা একটু ফ্রাস্ট্রেটেড ফেজ দেবে। তো মকর লগ্নের যে সকল জাতক জাতিকা আছেন, তাদের যদি ওখানে চন্দ্র থাকে, মানে যদি পূর্ণাঙ্গ 7.5 থাকে, এমনি লগ্নভিত্তিক 7.5 তো ফেস করছেন, তার সাথে যদি চন্দ্রও থাকে, এটা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড টাইম যাবে, ভীষণ ডিপ্রেশন দেবে, কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না, সব কিছুর মধ্যে একটা অনীহা, বিরক্তি, কি হবে, কোথায় যাব, কোনো একটা সেই আবেগসূচক কথাবার্তা যার কোনো মানে নেই, সেটা আপনি কনস্ট্যান্টলি বলতে থাকবেন, এবং অন্যকে এক ধরনের বিরক্তের পরিবেশের মধ্যে রাখবেন, নিজেও বিরক্ত হবেন, মাঝে মাঝে চুপ করে থাকে, হঠাৎ আউটব্রাস্ট করা, হ্যাঁ, একটু ইন্ট্রোভার্ট নেচারের তৈরি করে দেওয়া, কারণ স্যাটার্ন 3rd হাউসে বসে থাকবে অ্যাকচুয়ালি শনি থেকে, অসম্ভব ইন্ট্রোভার্ট ক্যাটাগরি তৈরি করে দেবে আপনাকে। তো যাই হোক, ডেট অনুসারে আমি বলার চেষ্টা করি আপনাদের, সেটা হচ্ছে 13ই এপ্রিল 2021 থেকে 2022 থেকে 20 এপ্রিল 2023 পর্যন্ত বৃহস্পতি আপনার 3rd হাউসে বসে থাকবে। 3rd হাউস থেকে সরাসরি কিন্তু সে 7th হাউসে, মানে সে 3rd হাউসে বসে অ্যাকচুয়ালি তার যে 5th দৃষ্টি আছে সেটা কিন্তু 7th হাউসে দেবে। তো বিবাহের জন্য অনেকটা বেটার যোগ আছে। বিবাহের জন্য আমি সব থেকে ভালো বলবো সেটা হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 3টে মাস, না হলে নভেম্বর মাসের পরে সব থেকে উৎকৃষ্ট সময়। বহু মানুষ প্রশ্ন করেছে, বিশেষ করে মকর রাশিযুক্ত বহু মানুষ আছেন যারা প্রশ্ন করেছেন, রাশি থাকুন, লগ্ন থাকুন, যেটাই থাকুন না কেন, যদি বিবাহ দিতে যান তাহলে উৎকৃষ্ট সময় হচ্ছে যেটা আমি বললাম। আপনি বৃহস্পতি যখন 2nd হাউসে আপনার অলরেডি প্রবেশ করে গেছে এবং এখানে এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত থাকবে, এই সময়টা কিন্তু বৃহস্পতিরও 10th দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি, 10ম ঘরে শনি বৃহস্পতির একসাথে থাকবে। তো 10ম দৃষ্টি থাকার জন্য কাজের জায়গায় কিন্তু যথেষ্ট আপনার সম্মান বাড়বে, কিন্তু তার সাথে প্রেশারও বাড়বে স্যাটার্ন থাকার জন্য। তো অনেকে দেখা যাবে যে আপনি আপনার কাজের জায়গার অন্য লোকের, বহু মানুষের কাজকর্ম আপনি একাই করে দিচ্ছেন বা করতে বাধ্য হচ্ছেন, বহু ক্ষেত্রে বলা যেতে পারে। বেতনে কিন্তু খুব একটা বেশি হেরফের হবে না, কিন্তু করতে পারবেন। বাট যখন এপ্রিল মাসটা কভার করবে, আরও স্পেসিফাইডলি বলতে পারি আপনাদের, সেটা হচ্ছে মার্চ মাসের মিড থেকে কিন্তু স্লাইটলি বেতন বৃদ্ধি বা স্লাইট একটা প্রমোশন হওয়ার যোগ আছে। সেটা মোটামুটি জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত, বৃহস্পতি বকরি হওয়া পর্যন্ত এই যোগটা আপনার ক্ষেত্রে প্রিভেইল থাকবে। প্রচুর কাজ করবেন এবং প্রচুর কাজের রিওয়ার্ডও পাবেন যদি অনেস্টির সাথে করতে পারেন। আর রেট্রিবিউশন আসবে যদি আপনি ডিসঅনেস্টলি কাজ করেন বা আপনি মেন্টালিও ভাবেন। মস্তিষ্কে ভাবাটাও কিন্তু অর্ধাংশে করা কোনো কাজ। তো ইল থট মাথার মধ্যে আনবেন না। আচ্ছা, 9/7 থেকে একদম 12/7 থেকে সামনের বছর 16/1 পর্যন্ত, মানে 16ই জানুয়ারি পর্যন্ত শনি পুনরায় ক্যাপ্রিকর্নে থাকবে, আগে আলোচনা করেছি। এই সময় কিন্তু আবার আপনাকে কাজের মধ্যে মারাত্মকভাবে প্রবেশ করিয়ে দেবে, এবং যখন ও খুব স্লো হয়ে যাবে শেষের দিকে, অর্থাৎ বিশেষ করে অক্টোবর মাসে, পুজো রিলেটেড সময়টা, সে সময় হিউজ পরিমাণে প্রেশার আপনাকে থাকবে। কাজ হয়তো আপনি যতটা করুন না করুন, আপনি সবসময় ওই রিলেটেড চিন্তা ভাবনাই করবেন, ওর বাইরে আপনি বেরোতে পারবেন না। এইটা একটা খুব নেগেটিভ জায়গা, আপনাকে ফেস করতে হবে। কৌশলে জিনিসটা করবেন, ফাঁকি দেবেন না। না পারলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যে আমি পারছি না, আমার ক্ষমতা এর বাইরে দিচ্ছে না। কৌশল নেবেন না। স্যাটার্ন কোনো স্ট্র্যাটেজি পছন্দ করে না, হ্যাঁ, কৌশলগত স্পেশালি। কৌশল কথাটা এক্ষেত্রে আমি নেগেটিভলি ইউজ করছি, কৌশলগত কথা সবসময় নেগেটিভ হয় না।
স্যাটার্নের ক্ষেত্রে নেগেটিভ হয়। স্যাটার্ন চায় অ্যাকাউন্টেবিলিটি, ডিগনিটি, ইন্টিগ্রিটি, সেভাবে সে কাজ করবে। তো বলবেন যতটা করতে পারেন করবেন, কিন্তু ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে কিন্তু খুব গন্ডগোল করে দেবে আপনাকে। কারণ আপনার 4th হাউসে অ্যাকচুয়ালি রাহু বসে থাকবে। 4th হাউসে রাহু বসে থাকা কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে অসম্ভব রকম নষ্ট করে, অসম্ভব নষ্ট করে রাহু, এবং প্রচুর পরিমাণে প্রত্যাশা বাড়াবে, কিন্তু সেই প্রত্যাশা অনুসারে আপনাকে কাজ দেবে না। বাড়িতে হোম এনভায়রনমেন্টকে নষ্ট করবে, বাড়ির মধ্যে এক ধরনের পার্টেড এনভায়রনমেন্ট করে দেবে, এবং ওটা মঙ্গলের ঘর এবং চর রাশির ঘর। তো আপনাকে না প্রচুর দৌড় করাবে অ্যাকচুয়ালি। বাড়িতে আপনি সময় দিতে পারবেন না, দেখবেন আপনি বাড়ি থেকে অনেকটা সময় ডিটাচড হয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। তো সেই সিচুয়েশনটা কে খুব কৌশলে ফেস করবেন। রাহুর নেগেটিভ এফেক্ট কাটে। রাহু যখন 4th হাউসে থাকে, রাহুকে একমাত্র ডমিনেট করতে পারে জুপিটার, এছাড়া কেউ করতে পারে না। এবং রাহু ওখানে 1.5 বছর বসে থাকবে, 30শে অক্টোবর 2023 পর্যন্ত। সামনের বছর যখন 16ই জানুয়ারির পরে শনি যখন পার্মানেন্টলি অ্যাকোয়ারিসে ঢুকবে পরবর্তী 2.5 বছরের জন্য, প্রথম 9 মাস কিন্তু রাহুর ওপরে শনির 3য় দৃষ্টিও থাকবে। তো সেটাকে কিন্তু খুব বেটার বলা যায় না, কারণ রাহুকে কন্ট্রোল করতে পারে না, ও সুতরাং শনির গুণ নষ্ট হয়। কারণ স্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছে যে আমার দিকে রাহু আস্তে আস্তে এগিয়ে আসছে, তো অত্যন্ত আনস্যাক্রেড হয়ে যায় স্যাটার্ন আনস্যাক্রেড হয়ে গেলে সমাজে বিভিন্ন রকম গর্হিত কাজ করবার একটা প্রবণতা তৈরি হয়। কারণ স্যাটার্ন কাজটার মধ্যে সবসময় হোলিনেস, স্যাক্রেড এগুলো বজায় রাখে। তো সেটার ক্ষেত্রে একটা টার্নিশড ওয়ার্ক করার মেন্টালিটি তৈরি হয়। তো যাই হোক, সেদিক সেটা এখনো দূর আছে। আপনারা যেটা চেষ্টা করবেন, যেটা রাহুর ক্ষেত্রে যেটা দরকার হয়, সেটা হচ্ছে প্রত্যেক অমাবস্যাতে অন্তত স্যাটার্নের যদি কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে সন্ধেবেলা আপনার নামে উৎসর্গ করে সর্ষের তেল এবং তিল দিয়ে এবং কোনো একটি ফল দিয়ে, উৎকৃষ্ট ফল দিয়ে নিজের নামে একটা পুজো দেওয়ার চেষ্টা করবেন। রাহুর বীজমন্ত্র পাঠ করতে পারেন 108 বার করে, প্রত্যেক দিন করতে পারেন। আর স্যাটার্নের বীজমন্ত্রও পাঠ করবেন। আর তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে রাহু আমাদের সুতো মানে যেটাকে অ্যাকচুয়ালি কটন বলা হয়, রিপ্রেজেন্ট করে। তো যদি আপনি বস্ত্র দান করতে পারেন পোর পিপলকে, তাহলে কিন্তু সেটা অনেকটা উপশম হয়। তো সেটা করুন। তো মিনিমাম হচ্ছে 7টা প্ল্যানেট আছে, 7টা। রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেট নয়, কোথাও দেখা যায় না, তারা আনসিন সিউডো প্ল্যানেটস বলি আমরা দুজনকে। অ্যাকচুয়ালি রাহু, কেতু বলে তো কেউ নেই, রাহু। তো 7টা বস্ত্র মিনিমাম দান করবেন। মনে করুন যে চাদর দান করছেন, তো 7টা কম্বল দান করছেন, 7টা মিনিমাম চেষ্টা করবেন। আর সেটাও যদি মনে করুন অর্থের জন্য হচ্ছে না, তাহলে আমি যেটা প্রথমে বললাম সেটা করবেন। দুটো যদি একসাথে করতে পারেন সেটা আরও বেটার। কারণ 10th হাউসে কেতু থাকবে। 10th হাউসে কেতু কিন্তু কাজের জায়গায় একটুখানি ডিফামেশন তৈরি করবে, অর্থাৎ আপনাকে আপনার থেকে সাবঅর্ডিনেট লোকের কাছে কাজ করতে হতে পারে, বা সাবঅর্ডিনেট লোকের সঙ্গে কাজ করতে হতে পারে। সাবঅর্ডিনেট মানে কিন্তু আমি থটসের দিক থেকে বলছি, চিন্তার দিক থেকে। কেতু বুদ্ধিহীন লোকের সাথে কাজ করা, যার কোয়ালিটি আপনার থেকে ডিগ্রেসিভ, সে সমস্ত মানুষের সাথে। এবং শুক্রের ঘর, ফলে দেখতে পাবেন অনেক সময় এমন হতে পারে যে কোনো ফিমেল ক্যারেক্টার রয়েছে, এবং যে ফিমেল ক্যারেক্টার ইনএভিটেবলি বুদ্ধির দিক থেকে আপনার তুলনায় অনেকটা, আপনি যদি ফিমেল হন তাতে অসুবিধে নেই, আপনার সাপেক্ষে কম, এবং সেটা আপনার ক্ষেত্রে একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। সাবজেক্ট টু আপনার কত ভালো দশা আছে, দশা বেটার থাকলে অনেকটা অংশকে কাটিয়ে দিতে পারবেন। 3rd হাউসে যখন বৃহস্পতি পার্মানেন্টলি 1 বছরের জন্য ওখানে ফিক্সড হয়ে যাবে, 13ই এপ্রিল থেকে 2023 সালের 20 এপ্রিল পর্যন্ত, এই সময়টা কিন্তু কম্পারেটিভলি আপনাকে অনেকটা বেটার ফল দেবে। ওখান থেকে একেবারে সরাসরি একটা দৃষ্টি থাকবে, 7th দৃষ্টি, সেটা 9th হাউসে দৃষ্টি দেবে। এবং 9th হাউসে দৃষ্টি দেওয়ার জন্য আপনার মধ্যে কিন্তু প্রচুর রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের প্রতি এক ধরনের ঔৎসুক্য তৈরি করবে। বিভিন্ন রকম
রিলিজিয়াস মানে প্লেসে যাওয়া। স্পিরিচুয়ালিটি কতটা করবে সেটা আপনার বেস হরোস্কোপে শনি যত ইমপ্রুভড আছে সেই অনুসারে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সাথে ইমপ্রুভ করবে। এই মন্দিরে যাওয়া বা এখানে যাওয়া সেখানে যাওয়া, বিভিন্ন লোক বিভিন্ন বললো এখানে যাও বেটার হবে। অর্থাৎ আপনি আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি খোঁজার জন্য বিভিন্ন রকম মানে পরিষ্কারভাবে ঈশ্বরের যে সমস্ত ধাম আছে সেখানে আপনি যাওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা উপকৃত হবেন। 11 দৃষ্টিও থাকবে একটা মঙ্গলের ঘরে। তো তার ফলে আপনার কিছুটা ফিক্সড হওয়া, কিছুটা মানি আসা এবং সেই মানিকে রাখা, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেই জাতীয় জিনিস কিন্তু একটু প্রবণতা তৈরি করবে। বাট অ্যাকচুয়ালি বুধের নক্ষত্র কিন্তু টাচ করতে পারবে না বৃহস্পতি শনির নক্ষত্রেই বকরি হয়ে যাবে। 15 ডিগ্রির থেকে একটু কম, তারপরে 4 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি পর্যন্ত বৃহস্পতি মীন রাশিতে নামবে। তার ফলে পুরো ফেজটাতেই ও অ্যাকচুয়ালি থাকবে শনির 26 নম্বর নক্ষত্রে। তার ফলে যতটা লভ্যাংশ দেওয়ার কথা ততটা অংশ কিন্তু দিতে পারবে না, সবসময় একটা কনস্ট্রেইন পার্ট দেবে, কিন্তু অবশ্যই দেবে। বিবাহের জন্য অত্যন্ত ভালো জায়গা আছে। চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু শুরু করার ক্ষেত্রে আপনি খুব বেটার ফল এ সময় পাবেন, যদি সামান্য চেষ্টা করেন এ সময় পাবেন। আর একটা জিনিস আপনাদের ক্ষেত্রে বলে দিই, কতগুলো ইম্পর্টেন্ট ডেটস আছে, সেই ডেটসগুলো সম্পর্কে একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 9th হাউসে যেহেতু দৃষ্টি থাকবে আমাদের বৃহস্পতির, 9th হাউস মানে হচ্ছে 5th হাউসের 5th হাউস। তো আপনার ক্ষেত্রে দ্বিতীয় কোনো সন্তান বা কোনো কারণে যদি প্রথম সন্তান, ঈশ্বর না করুক, কোনো কারণে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সন্তান হওয়ার কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে। বৃহস্পতি সক্ষেত্রস্থ থাকবে এবং 1 বছর একটা ঘরে থাকবে। অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে বৃহস্পতি আবার পরবর্তী 3টে ঘরের জন্য এই ফেজটাতে চলবে। বিবাহের জন্য খুব বেটার সময় দেবে। যাদের বয়স মোটামুটি 55-এর উপরে তারা কিন্তু গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার হওয়ারও কিন্তু যোগ হয়েছে। অর্থাৎ আপনাদের সন্তান সন্ততির ঘরেও কিন্তু সন্তান হওয়ার জন্য খুব ভালো যোগ আছে। বিবাহের জন্য সব থেকে উৎকৃষ্ট সময় হচ্ছে 10ই এপ্রিল থেকে একদম 29শে এপ্রিল পর্যন্ত, শনি কুম্ভ রাশিতে যাওয়া পর্যন্ত। এবং আরেকটি বেটার সময় হচ্ছে 12ই জুলাই থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। বিবাহের জন্য খুব উৎকৃষ্ট সময় আছে, যদি এ সময় চেষ্টা করেন তো যোগ আছে। আচ্ছা, চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য খুব ভালো যোগ আছে, সেটা হচ্ছে 12ই জানুয়ারি, ঠিক জানুয়ারি মাসের শুরুতে থেকে একেবারে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো যোগ আছে। দ্বিতীয় যোগটা হচ্ছে 1 জুন থেকে 7 জুলাই পর্যন্ত খুব ভালো যোগ আছে। এই সময় কিন্তু প্রমোশনেরও যোগ আছে। আর একটা হচ্ছে 25 অগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় বোধ চাকরি এবং প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট তিনটেরই যোগ আছে। 3টে স্পেসিফিক টাইম বললাম। আর সামনের বছরে 3/7 থেকে 29/7 এই সময় কিন্তু আপনার হোম এনভায়রনমেন্ট থেকে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আসবে। ইনস্টেড অফ রাহু আপনার 4th হাউসে প্রেজেন্ট আছে, তা সত্ত্বেও আসবে। আর 29/7 থেকে 2রা সেপ্টেম্বর, 29/7 থেকে 2রা সেপ্টেম্বর এই সময় হাতে কিছু মানিটারি গেইন আপনার কিন্তু দেবে। খুব বেটার সময় এই বছরের, যদি সব থেকে বেস্ট সময় ক্যাপ্রিকর্নের জন্য বলেন, সেটা হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সব থেকে ভালো সময়। যদি দশা একটু ফেভারেবল থাকে এই সময় আপনার মানি বলুন, নতুন কাজ বলুন, চাকরি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার বলুন, প্রমোশন বলুন, সেগুলো কিন্তু পুরোটাই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এবং ডিসেম্বর 2022 থেকে, একদম স্পেসিফিক ডেট বলছি, 18ই ডিসেম্বর 2022 থেকে 22শে জানুয়ারি 2023 পর্যন্ত উচ্চশিক্ষার জন্য খুব ভালো যোগ আছে।
এই সময় আপনার কিন্তু ফরেন সেটেলমেন্টেও উচ্চশিক্ষার যোগ আছে। তো সেদিক থেকে অনেকটা বেটার এফেক্ট পাবেন, মানে পেতে বাধ্য আর কি। আরেকটা জায়গা আপনাকে জাস্ট মেনশন করে দিই, সেটা হচ্ছে আপনার ছকে বৃহস্পতি শনি থাকাকালীন বহু মানুষ হয়তো বলেছে নিজভঙ্গ রাজযোগ হয়েছে। আমিও প্রোগ্রাম করেছি, যারা পুরনো প্রোগ্রাম দেখেছেন তারা জানেন। অ্যাকচুয়ালি নিজভঙ্গ রাজযোগের ফল কিন্তু বৃহস্পতি অলমোস্ট দিতে পারেনি, যতটা এক্সপেকটেশন আমরা প্রত্যেকেই করেছিলাম তার কিন্তু সিকি ভাগের এক ভাগও দিতে পারেনি। তো সেই হিসেবে অনেক দিন ধরে একটা বন্ধা টাইম আছে। এই টাইমটা কিন্তু যে এমন 2022 সালে শেষ হয়ে যাবে এরকম নয়, অ্যাকচুয়ালি টাইমটা আপনার 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে। আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। তারপরে আস্তে আস্তে ও কাটতে শুরু করবে এবং তারপরে দেখবেন আপনি কম্পারেটিভলি বেটার ফল দিচ্ছেন। স্যাটার্নের যারা লগ্নের মানুষ হয় না, তাদের ক্ষেত্রে যদি শনি জন্মছকে একটু বেশি প্রভাবশালী হয়ে যায়, অর্থাৎ লগ্ন স্যাটার্নের বা ধরুন লগ্ন রাশি দুটোই স্যাটার্নের এবং তার সাথে শনি জন্মছকে আছে, সেসব মানুষকে না আমি নর্মালি খুব গ্লুমি দেখেছি, খুব গ্লুমি। তারা একটু একটু উদাসীন প্রকৃতির হয়, কথাবার্তা কম বলে, তারা সোশ্যাল কাজে খুব একটা ইন্টারাক্ট করে না, তারা নর্মালি একটা নিজের একটা পরিবেশের মধ্যে থাকে, সেই পরিবেশটা কিন্তু ভীষণ বাস্তবিক, একেবারেই কৃত্রিম নয় শুক্রের মতন। বন্ধু বান্ধবের সংখ্যা তাদের কম থাকে, তারা যে কোনো কাজকে খুব খুঁটিয়ে করবার প্রবণতা থাকে, দে আর টেকিং মোর টাইম ইউজুয়ালি যে কাজটা যে সময় হওয়ার দরকার হয়। এগুলো স্যাটার্নের একটা বেসিক জায়গা এবং সব থেকে বড় ব্যাপার তারা ইন্টারাক্ট করে না কখনো, খুব কম ইন্টারাক্ট করে, খুব রেগে না গেলে ইন্টারাক্ট করে না, এর আগেও খুব কম। তো এই জায়গাগুলো স্যাটার্নের একটা বেসিক প্রবৃত্তি। তবে এই প্রবৃত্তি থেকে আপনারা চেষ্টা করবেন বেরোনোর, কারণ খারাপ দশায় থাকলে কিন্তু এই প্রবৃত্তিগুলো আপনার মধ্যে এমন ইনার্শিয়া তৈরি করে দেবে যে 45-এর পরে স্যাটার্নের লোককে আমি দেখেছি যে একদম জগৎ থেকে আইসোলেট হয়ে যায়। তারা ভালো চাকরি করতে পারে, ভালো ব্যবসা করতে পারে, কিন্তু না কারুর কাছে প্রিয় হতে পারে না। মানুষের জন্য প্রিয় হওয়াটা যে সবসময় খুব গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু যেহেতু আমরা সামাজিকভাবে বসবাস করি, মিনিমাম ট্রানজাকশন তো দরকার। সন্তান সন্ততির কাছেও গন্ডগোল করে দেয়। এই মুহূর্তে যেরকম 5th হাউসে মানে রাহু আছে, তো সন্তান সন্ততির সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। 4th হাউসে ঢুকলে পরে আরও কিছু স্পেসিফিক প্রবলেম রাহু দেবে, কিন্তু 5th হাউসেও কিন্তু প্রবলেম রাহু ক্রিয়েট করে, সেই জায়গাটা থেকেও কিন্তু সাবধান থাকবেন। এবং মঙ্গল যখন বছরের একদম শেষের দিকে 5th হাউসে বকরি হয়ে যাবে, 6th হাউসে বকরি হয়ে 5th হাউসে আসবে, সে সময় সন্তানদের ওপরে কিন্তু নজর রাখবেন, তাদের চলাফেরা, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি একটু বড় হয় তাদের কন্ট্রোল প্রপারলি করা। কন্ট্রোল করা মানে তাদের ওপরে কোনো স্বাধীনতা হরপ করা নয়, তাদের মতন করে চলা যাতে তারাও প্রপারলি প্রবাহিত হতে পারে, সেই জায়গাগুলোকে একটু মেনটেন করবেন। অ্যাজ এ হোল এই বছরটা কিন্তু কিছুটা এক্সেমশনের ইয়ার আছে 2022। যাদের দশা একটু সাপোর্টিভ আছে এবং ছক একটু সাপোর্টিভ, তারা কিন্তু অনেকটা বেটার এফেক্ট পাবেন। এ নিয়ে কিন্তু নিঃসন্দেহ বিবাহের যোগ আছে, কিন্তু ওই বললাম যে প্রথমেই বললাম যে যেহেতু 7.5 জনিত এফেক্ট আছে, 7.5 যে কোনো কাজকে একটু ডেফার্ট করে দেয়, যে কোনো কাজকে একটু বর্ধিত সময়ের বাইরে গিয়ে কাজটা করায়। তো তার ফলে দেখবেন বিবাহের সময়ও পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সহজে পছন্দ হতে চাইবে না, বিবাহ কাছাকাছি এসে কেটে যাওয়ার প্রবণতা তৈরি করবে। তো এই জাতীয় সমস্যাগুলো তৈরি করে। স্যাটার্ন যদি লেস স্ট্রেনদেন হয় তাকে স্ট্রেনদেন করবার চেষ্টা করবেন, তার সাথে শুক্রকেও স্ট্রেনদেন করবার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল এখন শুক্র বকরি থাকবে কিছুদিনের জন্য, তো খারাপ ফল দেবে না। যে টপিক নিয়ে এখন বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন নিয়ে 2022 সালের জন্য। দেখুন, কুম্ভ লগ্নের সময় যদি দশাগত সিচুয়েশন খুব ভালো না থাকে এবং ছকে যদি বোধ শনি এবং শুক্র যদি খুব বেটার না থাকে, তাহলে কিন্তু গত প্রায় মোটামুটি 1.5 বছর সময় ধরে সময়টা কিন্তু খুব ভালো বলা যায় না। মানে 2019 সালের নভেম্বরের পর থেকে কিন্তু সময়টা একটু নেগেটিভ আছে।
দ্বাদশে শনি যেটা করে সেটা হচ্ছে মানুষের মধ্যে নিঃসঙ্গতা তৈরি করে, পরিষ্কার ব্যাপার। এবং আপনার ছকে যদি, জন্ম ছকে শনি যদি রাহু দৃষ্ট বা যুক্ত হয়, শনি এবং রাহুর মধ্যে যদি সামহাউ মোর অর লেস 15 ডিগ্রির কম ডিফারেন্স থাকে, এরকম হতে পারে, মনে করুন যে আপনার মিথুন রাশিতে রাহু আছে এবং শনি আছে সে কর্কট রাশির, মিথুন রাশিতে মনে করুন 25 ডিগ্রিতে রাহু আছে, রাহু তো উল্টো দিকে চলছে, এবং শনি মনে করুন মার্গী আছে 5 ডিগ্রিতে, তাহলেও কিন্তু 10 ডিগ্রির ডিফারেন্স আছে। এখানে ডিগ্রিটা খুব গুরুত্বপূর্ণ, ঘরটা গুরুত্বপূর্ণ নয়, কারণ রাহুর কোনো নিজস্ব ঘর নেই। রাহু 1.5 বছরের জন্য বিভিন্ন ঘরে ভাড়া থাকে, পরিষ্কার বলা যায়। রাহু মানে কেতুকে আমি ধরে বলছি, তো রেন্টেড, ওর নিজস্ব ঘর নেই কোনো। তো সেই হিসেবে তখন কিন্তু এফেক্ট করে দেয়, যত ক্লোজারে থাকবে তত এফেক্ট করবে। যাদের ক্ষেত্রে 7 ডিগ্রির থেকে কম ডিফারেন্সে রাহু এবং শনি বা কেতু এবং শনি অবস্থান করছে, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাদের সময়টা একটু মাত্রাতিরিক্ত খারাপ দিয়েছে। সাবজেক্ট টু দশা ভালো, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশন ভালো দিতে পারে, খুব রেয়ার, লেস দ্যান 2%। তো যাই হোক, রাহু যেখানেই থাক না কেন, ইমিডিয়েট রাহু আপনার 4th পজিশনে রয়েছে, তো নর্মালি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করবে। প্রথমেই রাহু দিয়ে বলিনি, এবং 10th হাউসে কেতু রয়েছে। 10th হাউসে কেতু আমি বহুবার বললাম যে মঙ্গলের ঘর। মঙ্গল মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যাদের শ্রমজীবী মানুষ বলি, যারা পরিশ্রম করে এবং পরিশ্রমের দ্বারাই মূলত অর্থ উপার্জন করে, এই অংশকেই কিন্তু মঙ্গলের অংশ বলা হয়। যদিও এই শ্রমজীবী মানুষ কিন্তু মোটামুটি স্কিল্ড, খুব আনস্কিল্ড বলা যায় না, কিন্তু পরিশ্রম করতে হয়। যেমন ধরুন কোনো ফ্যাক্টরিতে কাজ করছে একজন লেবারার, সে কিন্তু তার কাজ সম্পর্কে তার স্কিল আছে, বর্তমান আধুনিক যন্ত্রপাতিতে কাজ করতে, যন্ত্রপাতি সেখানে থাকবে, সেই অংশকে মঙ্গল বলা হয়। তো তার সাথে স্যাটার্ন যদি উন্নত থাকে তাহলে তার স্কিলের লেভেলটা আস্তে আস্তে রেইজ করে। তো শনি দ্বাদশে থাকলে সেটা করে। নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানুষের শেষের বয়সের প্ল্যানিং তারা করতে থাকে, অর্থাৎ জীবনের শেষ দিক কেমন হবে, এখানে পয়সা রাখছি তাহলে পেনশন পাবো, নতুন কোনো স্কিমে টাকা রাখলো পরবর্তী জেনারেশনের জন্য। কারণ 10th হাউস থেকে 9th হাউসে, 12th হাউস থেকে শনির 10th দৃষ্টি 9th হাউসে থাকবে। 9th হাউস মানে 5th হাউসের 5th হাউস। তো পরের জেনারেশন এবং পরের জেনারেশনের জন্য তারা কিন্তু অর্থ রেখে যাওয়ার চেষ্টা করে এই সময়টা। স্যাটার্ন যদিও খুব বেশি পরিমাণ অর্থ রাখতে দেয় না, তবে আমি দেখেছি ইমুভেবল প্রপার্টিজ, বেসিক্যালি স্থাবর সম্পত্তি রাখার ব্যাপারে কিন্তু তাদের একটা টেন্ডেন্সি তৈরি করে। কারণ শুক্রের ঘরে একটা দৃষ্টি আছে শনির এখান থেকে, এবং দ্বিতীয় দৃষ্টিটা চন্দ্রের ঘরে আছে। তো দুটো অতিরিক্ত পরিমাণে আমাদের মেটেরিয়াল ঘর, তো কিছুটা মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল ঘরের মধ্যে একটা ব্যালেন্স করে স্থাবর সম্পত্তি রাখার চেষ্টা করে, রেদার দেন টাকা পয়সা। বা বিদেশে পড়াশোনা করার জন্য অনেক সময় দাদু ঠাকুমা তার নাতি নাতনিকে পয়সা দেয়, এই ধরনের প্রবণতা তৈরি হয়। বাট যারা বিভিন্ন রকম লিটিগেশনাল প্রবলেমে রয়েছেন, স্পেশালি যদি কোনো সিভিল কেসেস হয়, যদি বাড়ি জমি সংক্রান্ত মামলায় দীর্ঘদিন আবদ্ধ রয়েছে, তারা কিন্তু এই সময়টা বেশ কষ্টদায়ক সময় যাবে। কারণ খুব ভালো প্ল্যানেটের দশা এবং বেস হরোস্কোপে যদি স্যাটার্ন ভীষণ উন্নত না থাকে, তাহলে কিন্তু এই সময়ে এখান থেকে রিলিফ পাওয়ার কোনো যোগ নেই। এবং দেখবেন এই সময় কিন্তু বিভিন্ন কোর্ট কেসের কাজকর্ম খুব কম আছে, ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ডিসপোজাল ফ্যাক্টরটা কম করারই ওয়ান অফ দ্য কজেস। মানে ঈশ্বর যখন কোনো একটাকে এফেক্ট দিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করে যে সময়টা, সেই সময়টা কিন্তু সে একাধারে অনেকগুলো কাজকেই করার চেষ্টা করে, সেটা একমাত্র ভগবানই পারে। ভগবানের মধ্যে লিমিটেড অবস্থায় থেকে আনলিমিটেড থাকার প্রবণতা, আনলিমিটেড থাকা অবস্থায় লিমিটেড থাকার প্রবণতা সে তৈরি করতে পারে। এটা অন্য কোনো সমগ্র ব্রহ্মাণ্ডে বা যে কোনো ব্রহ্মাণ্ডে কেউ করতে পারবেন না, এটা একমাত্র উনি করতে পারেন। তো সেইভাবে করেছেন। আমি বহু মানুষের সাথে কথা বলেছি এ সময়, যাদের কিন্তু এইরকমভাবে আটকে রয়েছে বিভিন্ন কোর্ট কেসেস, স্পেশালি ডাইভোর্সের কেসেস বা বিভিন্ন শরিকি দ্বন্দ্বের জায়গা পত্র দীর্ঘদিন, বা টাকা পয়সা জায়গা রিলেটেড আটকে রয়েছে।
স্পেশালি যাদের বৃশ্চিকের ঘরে শনি আছে জন্মকালীন, মনে করুন 56-55 সালের শেষের দিক থেকে 58 সালের শেষের দিকের মধ্যে জন্ম, বা যাদের ধরুন মোটামুটি 85 সালের শেষের দিক থেকে 88 সালের একদম শুরুর দিক পর্যন্ত জন্ম, বৃশ্চিকের ঘরে শনি আছে, বকরি শনি থাকলে এই ফলটা আরো বেশি দিয়েছে। তারা কিন্তু মানে অলমোস্ট বেরোতেই পারেনি, এ সময় বেরোতে পারলেও অনেক বেশি মূল্য দিয়ে বেরোতে হয়েছে। তো সেই সময়টা আপনাকে অনেকটা রিলিফ দেবে যখন লগ্নে শনি ঢুকবে। লগ্নে শনি ঢোকা মানে এটা নয় রিলিফ করে দেওয়া, আপনাকে বরঞ্চ কর্মক্ষেত্রে অনেক বেশি এনগ্রোসড করে দেবে, আপনাকে চাপের মধ্যে রাখবে। কিন্তু বারবার আমি আলোচনায় বলেছি শনির মূল ত্রিকোণে কিছু ল্যাকুনা আছে। ল্যাকুনা মানে স্যাটার্ন আপনাকে কিছু স্কোপ দেবে কাজ করার। যখন আসবো আলোচনায় তখন বলবো যে কি কি জায়গায় স্কোপ দেয় আপনাকে। ছোটোখাটো দেখবেন এই দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে একটা ছোট জায়গা দেয় যেখান দিয়ে আমরা উল্টো দিকে যেতে পারি অপেক্ষাকৃত নিরাপদে, সেই রকম কিছু স্কোপ দেয়। তো সেই স্কোপটা পাওয়ার ফলে 29শে এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত আপনি কিন্তু একটু বেটার এফেক্ট পাবেন। বাট লগ্নে যেহেতু বৃহস্পতি ঢুকবে, বৃহস্পতির মতো প্ল্যানেট যখন লগ্নে এবং তারপরে সেকেন্ড হাউসে থাকবে, স্পেশালি লগ্নে থাকাকালীন কিন্তু বিবাহের ক্ষেত্রে জায়গা ইমপ্রুভ করবে, সন্তানের জায়গা, দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছে না তো তারা কিন্তু এ সময় সন্তানের জন্য ট্রাই করতে পারেন। সন্তানের উৎকৃষ্ট সময় আছে সন্তান নেবার জন্য। চাকরি ক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি একটা নিয়ন্ত্রিত প্রমোশন, একটা নিয়ন্ত্রিত অর্থ বৃদ্ধি এ সময় হতে পারে। বিদেশ থেকে প্রচুর চাকরির যোগ আসতে পারে, প্রচুর, সারা বছর আছে মধ্যেখানে লগ্নে যতক্ষণ স্যাটার্ন অবস্থান করবে সেই সময়টা ব্যতি রেখে সেই সময়ও অ্যাকচুয়ালি যোগ আসবে, কারণ স্যাটার্ন 1 ডিগ্রির বেশি যাবে না। তো তার ফলে সেই সময় যোগটা কম্পারেটিভলি কম থাকবে, কিন্তু থাকবে। নাম্বার 5 হচ্ছে মানে বিবাহ বলুন, সন্তান বলুন, চাকরি বলুন, নতুন ব্যবসা শুরু করবার ক্ষেত্রে বলুন, সেটা কিন্তু 20 নভেম্বর এই বছরের থেকে স্টার্ট হয়ে গেছে এবং সেটা একদম 2000 সামনের বছর 2022 সালের 13ই এপ্রিল পর্যন্ত আপনাকে অ্যাজ এ হোল দিয়ে যাবে। যখন সেকেন্ড হাউসে স্যাটার্ন যাবে এবং সে তখন 10th হাউসে দৃষ্টি দেবে, সেকেন্ড হাউস থেকে একটা 6th হাউসেও দৃষ্টি থাকবে। তো সেই সময় লং টার্মে কিছু ইনভেস্টমেন্ট করার মানসিকতা তৈরি হবে লং টার্মে, কারণ সেটা বুধের ঘর। রবি অ্যাকচুয়ালি মানির সাথে যুক্ত, ফেম। কলিযুগের মুখ্যত যে যে অংশ থেকে মানুষের ফেম আসে, আমাদের শাস্ত্র অনুসারে বলছি, সেটা মুখ্যত অর্থ। অর্থাৎ আপনি কত অর্থশালী, বিত্তশালী, আপনার কত ভূ সম্পত্তি, জমি জমা, এগুলো কত বেশি আছে, সেটা অনুসারেই মুখ্যত তার প্রভাব প্রতিপত্তি, তার যশ সম্মান, সেটা ডিমার্কেটেড হয়। 4টে এজে 4 রকম ভাবে হয়। সত্য যুগে এবং ত্রেতা যুগে সেটা ছিল মুখ্যত এডুকেশন। দ্বাপর যুগে হচ্ছে এডুকেশনের সাথে আপনার প্রভাব প্রতিপত্তি। সে সময় দেখবেন যে যারা ব্রাহ্মণ থাকতো, ব্রাহ্মণ মানে যে হচ্ছে সর্বোচ্চ জ্ঞানী মানুষ, হ্যাঁ, তো তার কিন্তু বিভিন্ন গ্রাম দান করা, ভূমি দান করার প্রথা আছে। আমাদের বিভিন্ন রাজাদের আমলেও সেটা ছিল। তো তিনি কিন্তু একাধারে নলেজ, ধরে নিচ্ছি তার নলেজ আছে এবং তার সাথে তার ভূ সম্পত্তিও আছে। তো এটা কিন্তু এই যুগে এসে ওই নলেজের জায়গাটা খুব লিমিটেড হয়ে যাবে। সমাজের খুব সংখ্যালঘু মানুষ এটা দ্বারাই থাকবে, বাকি অংশ কিন্তু মুখ্যত প্রভাব প্রতিপত্তি, অর্থ দ্বারাই বিবেচিত হবে। তো সেই হিসেবে তার সেকেন্ড হাউসে যখন, মানে রবির সেকেন্ড হাউসে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, সে কিন্তু একদম ইনএভিটেবলি আপনাকে লং টার্মে সঞ্চয় দেবে। কুম্ভ লগ্নের যে কোনো মানুষের যে কোনো কাজ লং টার্মে করা উচিত। রবির লগ্ন মানে লিও এবং তার সমসপ্তমে কুম্ভ, এদের কোনো কাজ শর্ট টার্মে করা উচিত না। রাজার কোনো শর্ট টার্ম মেকানিজম নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনো ফ্লাড হলো, কোনো মানে কোনো ইমার্জেন্সি হলো, সেটা অন্য ব্যাপার। সবসময় লং টার্ম, ফ্লাড হবেই না, সেই জন্য লং টার্ম ব্যবস্থা নিতে হবে। তো মানে সেখানে অনেকগুলো মানুষের জীবন রয়েছে জড়িত, মানুষ শুধু নয়, লাইফ স্টক রয়েছে বিভিন্ন রকম। তার ফলে সেটাকে এত সহজে উপেক্ষা করার না, এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রেও সেটা
বিনিয়োগ করবেন তো লং টার্মে অন্তত 10 বছর, তাহলে তার ফল পাবেন। এবং বৃহস্পতি কিন্তু দুটো ক্ষেত্রেই আপনাকে বেটার এফেক্ট দেবে, এবং আরও বেটার এফেক্ট দেবে আপনাকে, অনেকটাই বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। ম্যারেজের ক্ষেত্রে মনে রাখবেন 4টে অ্যাসেন্ডেন্ট আছে, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ম্যারেজ ক্যালকুলেশন করেন, মানে ওয়ান অফ দ্য প্যারামিটার্স থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র এবং রবির লগ্ন এবং শনির দুটো লগ্নের বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় অ্যাডজাস্ট করতে হয়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু 7th হাউসের লর্ড এবং 5th হাউসের লর্ড, কুম্ভ থেকে 5th হাউস হচ্ছে বুধের ঘর এবং বুধের তৃতীয় ঘর হচ্ছে রবির ঘর। তো এক্ষেত্রে যে স্পাউস হয় সে কিন্তু খুব ম্যাচিওর্ড স্পাউস হয়। ম্যাচিওর্ড মানে বুদ্ধির দিক থেকে। অনেক সময় চেহারার দিক থেকে একটা মারাত্মক রকম ইনইকুয়ালিটি থাকে, আমি দেখেছি এটা। যদিও এগুলো প্রত্যেকটাই মানে আমি যারা দেখবেন যে খুব সুন্দর বা কেউ সুন্দর নয় এরকম একটা সিচুয়েশন নিয়ে যারা সমাজে তর্ক করে, অ্যাকচুয়ালি তারা হচ্ছে পৃথিবীতে সব থেকে মহামূর্খের দল। কারণ আপনি কেমন দেখতে হবেন বা আপনার গাত্রবর্ণ কিরম হবে, আপনার মানে আপনার বডি স্ট্রাকচার কীরকম হবে সেটা আপনার ওপর ডিপেন্ডেন্টই নয়, আপনি জানেনই না কীরকম হবে। সুতরাং সেটা নিয়ে যারা কাউকে বিভিন্ন রকম কটু মন্তব্য করে, বিভিন্ন সিনেমাতেও দেখেছি, অনেক বড় বড় পরিচালকের সিনেমাতেও দেখেছি, যারা চেহারা নিয়ে উচ্চতা নিয়ে মানুষকে ছোট বড় কথা বলে, তারা কিন্তু একেবারেই ব্যাপারটার মধ্যে একটা উদ্ধত্ত এবং অহমিকা প্রকাশ পায়। কারণ কারুর চেহারার সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় যদি পিতামাতার বেটার খাওয়া দাওয়া পায় তাহলে তার দেখাই যায় তার একটা মিনিমাম গ্রোথ এবং চেহারা পায়, এটা একটা সিম্পল ব্যাপার। না পেলে সেটা কম হয়। বিভিন্ন রকম ভারত সরকার তথা পৃথিবীর বিভিন্ন সরকারের কমিটি আছে যারা বিভিন্ন এই যখন ড্রট গেছে তখন বিভিন্ন সমীক্ষা করে দেখেছে, বিভিন্ন বড় বড় ইকোনমিস্টের সমীক্ষা আছে, অ্যানথ্রোপোলজিস্টের সমীক্ষা আছে, সেখানে সে সময় কিন্তু ক্ষয়িষ্ণু চেহারার মানুষ তৈরি হয়েছে। তার সাথে জিওগ্রাফিক্যাল সিচুয়েশন আছে, ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত আছে যেখানে কিন্তু মানুষ যারা জন্মান তারা কিন্তু যথেষ্ট খর্বাকৃতি। নেপোলিয়ান বোনাপার্টের মতো লোক কিন্তু যথেষ্ট খর্বাকৃতি, সারা পৃথিবীকে তিনি একার হাতে নাড়িয়ে দিয়েছিলেন। তো সেই হিসাবে তাকে এই চেহারা বা এগুলো ম্যাটার করে না, এগুলো নিয়ে আলোচনা করে। বাট এক্ষেত্রে আমি দেখেছি দুজনের মানে আমাদের সমাজ ব্যবস্থাতে তো এইগুলোতে অপ্রাসঙ্গিক জিনিসকে বেশি প্রাসঙ্গিক করে তোলার একটা মানসিকতা থাকে আমাদের সমাজে, এটা কলিযুগের অ্যাকচুয়ালি লক্ষণ। তো এক্ষেত্রে আপনাদের বলি যে আমি দেখেছি যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে স্পাউস হয় না, তাদের চেহারার মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বৈপরীত্য থাকে। তো তারা যদি মানসিকভাবে বেটার থাকে, ম্যাটারটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই, বা আপনি কোনো সময় হীনমন্যতায় ভুগবেন না এটা নিয়ে, বোধ দুজনকেই বলছি, বা এটা নিয়ে কোনো কথাও বলবেন না কারোর সাথে। পিস এবং ট্র্যাঙ্কুইলিটি কিন্তু প্রথম দিকে কিছুটা হ্রাস করবে, তারপর থার্ড হাউসে যখন চলে আসবে তখন আপনাকে অনেকটা ভিগিয়ার দেবে। মঙ্গলের ঘর রাহু বসে থাকবে, ভিগিয়ার আপনাকে অনেকটা দেবে। বাট রাহু কিন্তু অনেক সময় খুব মিরাজ জাতীয় ভিগিয়ার দেয়, অর্থাৎ আপনাকে নামিয়ে দিল কাজে, তারপর গিয়ে দেখলেন সেখানে অ্যাকচুয়ালি কিছুই নেই, আপনি অনেকটা আসার পরে একটা অ্যাবোর্টিভ ওয়ার্ক হয়ে গেল, হতোদ্যম করে দেবে। তো সেটা থেকে একটু বুঝে শুনে চলবেন। অ্যাজ এ হোল বারবার বলছি, সারা বছর লগ্নে বৃহস্পতি থাকার জন্য, এবং তারপরে বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকবে, এবং 29শে জুলাইয়ের পর থেকে আবার বৃহস্পতি 24শে নভেম্বর পর্যন্ত লগ্নের দিকে টার্ন নেবে। তার ফলে যেহেতু অ্যাসেন্ডেন্টের চারপাশে, অ্যাসেন্ডেন্ট বা দুপাশের 15 ডিগ্রির মধ্যে বৃহস্পতি, মানে এপাশের অংশ তো ক্যাপ্রিকর্নের দিকে তো প্রশ্নই আসছে না, অ্যাসেন্ডেন্ট এবং তার সেকেন্ড হাউসের 15 ডিগ্রির মধ্যে জুপিটার থাকবে। সুতরাং জুপিটারের পোস্টিং বেটার থাকবে। আপনাকে স্যাটার্নের মানে নেগেটিভ বলবো না, 12th হাউসে থাকার যে ফাংশনারিজগুলো আছে সেই ফাংশনারিজগুলোর সাথে অনেকটা ব্যাটেল করতে সাহায্য করবে, নেগেটিভ অংশটাকে অনেকটা কমাতে সাহায্য করবে। পুরোপুরি কমাতে পারবে না, কারণ স্যাটার্নের সাথে লড়াই করে বৃহস্পতি পারবে না, স্যাটার্নের ক্ষমতা তার থেকে অনেক গুণ, 2.5 গুণ বেশি, সুতরাং তার পক্ষে সম্ভব নয়। আরেকটা জিনিস বলি, যারা বিবাহ করবেন এবছর তারা কিন্তু চেষ্টা করবেন সেপ্টেম্বর মাসের মোটামুটি মিড সময়ের মধ্যে বিবাহ করে নিতে, তারপরে যাবেন না। অনেকে গিয়ে কিন্তু ভাদ্র মাসে বিবাহ করা নিয়ে কথা বলে, আমি বলেছি যে 3টে মাসে বিবাহ করার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। 3টে মাস হচ্ছে ভাদ্র মাস, পৌষ মাস যেটা চালু হলো, আর হচ্ছে
চৈত্র মাস। কারণ এই তিনটে ঘর হচ্ছে, প্রথম ঘরটা ভগবানের পূর্ণ অবতারে জন্ম, ওই ঘরে তেজ অন্যরকম, তো সেই ঘরে বিবাহ দেওয়া হয় না, কারণ বিবাহের মধ্যে একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকে। তো সেই সূত্রে অনেকে মনে করেন বিবাহ দিলে নেগেটিভ হতে পারে, কিন্তু ভাদ্র মাসে বিবাহ করার ক্ষেত্রে আমাদের শাস্ত্রে কোনো বাধা নিষেধ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো শাস্ত্রজ্ঞ মানুষ আমাকে যদি দেখাতে পারেন এখানে লেখা আছে যে ভাদ্র মাসে বিবাহ করলে বিবাহে ক্ষতি হতে পারে, মূল ত্রিকোণে বৃহস্পতি আমাদের রবি থাকবে, ক্ষতি হতে পারে, তো আমি তখন বুঝবো যে আমি ভুল জানতাম এতদিন ধরে। আমি কিন্তু পড়ে বলছি সম্পূর্ণ, কারুরটা শুনে নয় বা কারুর থেকে বুঝিয়ে নয়। আর পৌষ মাস এবং চৈত্র মাসে বিবাহ হয় না এই কারণে, কারণ বৃহস্পতিকে অনেক সময় শুক্রকেও, দুজনেই তো ব্রাহ্মণ, তো সেই সময় কিং পাস করে ব্রাহ্মণের ঘর দিয়ে। তো অনেক সময় দেখবেন যে জ্যৈষ্ঠ মাসেও জ্যেষ্ঠ পুত্র কন্যার বিবাহ দেওয়া হয় না, বা অনেক সময় দেখবেন কার্তিক মাসেও বিবাহের সংখ্যা কিন্তু খুব কম থাকে, নন বেঙ্গলিদের মধ্যে থাকে, বেঙ্গলিদের মধ্যে কম থাকে। তার কারণ শুক্রকেও আমরা ব্রাহ্মণ হিসাবে ধরে নিয়েছি, যদিও একটু মানে একটু অ্যাবারেটিভ ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ অ্যাকচুয়ালি। তো রাজা যখন তার ঘর দিয়ে অ্যাকচুয়ালি প্রবেশ করে, তখন যিনি পুরোহিত বা ব্রাহ্মণ আছেন তিনি রাজাকে বিভিন্ন জ্ঞান পরামর্শ সেই কাজেই তিনি নিয়োজিত থাকেন। এই ঘরগুলো রাজার পরামর্শ জ্ঞান আরোহণ করার জায়গা, রাষ্ট্র পরিচালনার জন্য, অর্থাৎ তিনি কি করে জনহিতকর জায়গায় কাজকর্ম করবেন সেই কাজের জন্য তিনি নির্দিষ্টভাবে এখানে এনগ্রোসড থাকবেন। তো সেই হিসেবে সেই সময় বিবাহের জায়গাটাকে সেই কারণে বন্ধ থাকে, আর কোনো কজ নেই। অ্যাকচুয়ালি বিবাহ করার জন্য কিন্তু ডেট থাকে, অনেকে করেন না, সম্মানার্থে করেন না। তো আপনি কিন্তু যদি মনে করেন করতে পারেন, বাট মিড সেপ্টেম্বরের পরে আর যাবেন না, মঙ্গলটা অ্যাকচুয়ালি বকরি হয়ে যাবে আপনার অ্যাসেন্ডেন্ট থেকে থার্ড হাউসে, সরি ফিফথ হাউসে বকরি হয়, ফোর্থ হাউসে, ফিফথ হাউসে কিন্তু মাত্র 1 ডিগ্রি মতন ঢুকবে, তারপরে ফোর্থ হাউসেই বসে থাকবে, এবং এই বছর মঙ্গল 75 দিনের জন্য বকরি হবে। 15.5 বছর পরে মঙ্গল 75 দিনের জন্য বকরি হবে। এই বকরি থাকা অবস্থাতে না বিবাহ করাটাই বেটার। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি, ফোর্থ হাউসে মঙ্গল বকরি থাকবে, ফোর্থ হাউস সেভেন্থ হাউসে দৃষ্টি দেবে, না করাটাই বেটার। তারপরে ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে 13ই জানুয়ারি 2023 সালে ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে মোটামুটি 7-10 দিন পরে বিবাহ করতে পারেন, আবার কোনো প্রবলেম নেই। কতগুলো ডেট বলে দিচ্ছি, সেগুলো একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত হেলথ ওয়াইজ একটু সাবধানে থাকবেন। এই সময় সুগার বলুন, বিশেষ করে সুগার, প্রস্টেট, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চোখের পাওয়ার বৃদ্ধি, স্কিনের সমস্যা, তাদের নাকের ক্ষেত্রে সেপারেটার ঠিকঠাক নেই, নাক দিয়ে ব্লিডিং হওয়া, এই জাতীয় প্রবলেম করতে পারে। থাইরয়েডের যাদের সমস্যা আছে তাদের এই সময় থাইরয়েড ফ্লাকচুয়েশন হতে পারে, এই সময়টা একটু সাবধানে থাকবেন। আর হচ্ছে 6ই এপ্রিল থেকে 30শে অক্টোবর এই সময়টা কিন্তু প্রপার্টি বলুন সব কিছুর জন্য খুব ভালো আছে। যারা কোনো বিশেষ করে ইমুভেবল প্রপার্টি লাভ করতে চান তাদের জন্য খুব বেটার আছে। খুব খারাপ সময় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে, খারাপ বলবো না, একটু ডিপ্রেসিং যাবে, কারণ বারবার বলছি শনি বৃহস্পতির দুটো বিপরীত। আপনার অ্যাসেন্ডেন্টের দ্বাদশে শনি, অ্যাসেন্ডেন্টের দ্বিতীয় বৃহস্পতি, তো বৃহস্পতি ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবে, বৃহস্পতি আপনাকে 10 টাকা দেবে, কিন্তু শনি আপনাকে 25 টাকা খরচা করে দেবে। তো সেই হিসাবে 15 টাকার ডিফারেন্স আপনার থেকেই যাবে সবসময়, আপনাকে ডেট করতে হবে বা কারোর থেকে ম্যানেজ করতে হবে সেই জন্য। ফলে 12/7 থেকে 16/1 পর্যন্ত 2023, 12/7/22 থেকে 16/1 2023 পর্যন্ত এই সময় একটু ডিপ্রেসিভ টাইম যাবে। এই সময় আপনাদের যেটা বললাম সেটা ওল্ড এজ প্ল্যানিং মানে নাতি নাতনির জন্য অর্থ ব্যয় বা তাদের জন্য ফিউচার প্ল্যানিংয়ে কাজ করতে পারেন। লোককে বিশ্বাস করবেন, স্যাটার্ন কিন্তু মঙ্গলের নক্ষত্রে একটু অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, সহজে ট্রাস্টওয়ার্দি আসতে দেয় না, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর 9/12 থেকে 16/1/23 পর্যন্ত এই সময়টা সব থেকে খারাপ সময় আছে, খুব সাবধানে থাকবেন এই সময়টা, ফিজিক্যালি মেন্টালি চলাফেরা সব দিক থেকে।
মঙ্গলের গতি এ সময় খুব কমে যাবে। রাহু প্রায় ধরুন মাঝামাঝি পোর্শনে থাকবে, ভরণী নক্ষত্রে থাকবে, আপনার রাজ্যকারী প্ল্যানেটে থাকবে, অনেক আগে থেকেই থাকবে, অনেক পরেও থাকবে, কিন্তু এই সময়টা আমি নবাংশ ভিত্তিক দেখেছি, জায়গাটার পোস্টিংটা খারাপ আছে। 9-12 থেকে 16-1 পর্যন্ত একটু বেশি সচেতন থাকবেন, যাদের ক্ষেত্রে দশা খারাপ আছে বা যাদের ক্ষেত্রে প্ল্যানেটের স্ট্রেংথ কম আছে বেস হরোস্কোপে নবাংশে, তারা একটু বেশি সাবধানে থাকবেন। আর 11-3 থেকে 1-5 পর্যন্ত এই সময়টা কম্পারেটিভলি আপনাকে বেটার দেবে, কিন্তু তার সাথে পেইনও দেবে। আপনি ভাববেন এটা কিভাবে হয়? মনে করুন আপনার মাইনে বাড়লো, দেখলেন খরচাও বেড়ে গেল তার সাথে, অর্থাৎ আপনি মাইনের যে বৃদ্ধি হলো সেটাকে আপনি দেখতে পারলেন না, কম্পেনসেটেড হলো না সেটা। এই ধরনের নেগেটিভ কিছু জায়গা রয়েছে। অ্যাজ এ হোল কিন্তু এই বছর ভালো মন্দ মিশিয়ে একটা আপেক্ষিক বেটার ফল দেওয়ার আপনাকে চেষ্টা করবে। যারা ভেহিকেল কেনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে অগস্ট খুব ভালো সময় আছে, ভেহিকেল কিনুন, বাট টাকা সঞ্চয় করবেন। দ্বাদশে স্যাটার্ন আছে, হঠাৎ করে কিন্তু হেলথ ওয়াইজে অনেকটা টাকা ড্রেইন করিয়ে দিতে পারে, স্পেশালি জুলাই মাসের মিড থেকে 2023-এর জানুয়ারি মাসের প্রায় শেষ পর্যন্ত। এই সময়টা খেয়াল রাখবেন, যাদের 65-র উপরে বয়স তারা একটু স্বাস্থ্যের দিকে বেশি নজর দেবেন। 3টে ডিজিজের কথা বলছি। শনি মূলত অর্থোপেডিক সমস্যা দেয় আমাদের বেস লেভেলে। আমাদের শরীরের যে সমস্ত অনৈচ্ছিক পেশি আছে, যেগুলি ইন্টারনাল পার্টস এবং অর্গানসকে কন্ট্রোল করে, সেই সমস্ত স্পেশালি লিভার, কিডনি, এই সমস্ত অংশে বৃহস্পতিও আছে, শনিও আছে, কিন্তু তার সাথে হার্ট, কোর যে সমস্ত অর্গান আছে আমাদের শরীরের, সেই জায়গায় নজর দেয়। টাং, যেটা দিয়ে আমরা কথা বলি, সেখানে বুধও আছে, সেখানে কিন্তু স্যাটার্নও আছে। বিশেষ করে টাঙের নিচের দিকে যেখানে টাংটা তৈরি হচ্ছে, তার অরিজিনেটিং প্লেস, সেখানে কিন্তু প্রবলেম করতে পারে। গলায় যদি কারোর কোনো উপবৃদ্ধি বা কিছু দেখেন, তারা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন। একটু নেগেটিভ আছে জায়গাটাতে, মঙ্গলের নক্ষত্রে থাকবে বলে এটা বলা। অ্যাজ এ হোল বছর কিন্তু মোটের ওপর বেটার আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। আমি লাস্ট পার্ট অফ দি আলোচনা সেটা বলে দেবো লাস্টে, শুনতে থাকুন প্লিজ। মীন লগ্ন যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তাদের জন্য আলোচনা বলছি। 12ই এপ্রিল পর্যন্ত একটু সাবধানে থাকবেন, তার কারণ দ্বাদশে বৃহস্পতি আছে। দ্বাদশে বৃহস্পতি খারাপ ফল দেয় না, কারণ কালপুরুষের নিয়মে বৃহস্পতিকে দ্বাদশ ভাব দেওয়া হয়েছে, দ্বাদশের দ্বাদশ ভাব শনিকে দেওয়া হয়েছে। সেই হিসাবে একদম ন্যাচারাল পোস্টিং রয়েছে আপনার হরোস্কোপে অনুসারে। কিন্তু দ্বাদশে বৃহস্পতির যেহেতু প্রথম পার্টটা মেটেরিয়াল পার্ট এবং পরের পার্টটা যেহেতু আস্তে আস্তে স্পিরিচুয়াল দিকে সে এনগ্রোসড হতে থাকে, তার ফলে প্রথম পার্টের উপর বেস করে বলছি, এখানে একটা ডিপ্রেশন তৈরি করবে। এক ধরনের মনে হবে যেন কিছুই হচ্ছে না, আমি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছি। গ্রোথটা একটু কনস্ট্রেইনস হয়ে যাবে, একটু স্ট্যাগ হয়ে যাবে, আটকে আটকে গ্রোথটা হবে। ফেব্রুয়ারির মোটামুটি 20 তারিখের পর থেকে গ্রোথটা আপনি বুঝতে পারবেন, যদি আপনার অ্যাকিউটনেস থাকে এবং আপনার যদি অবজারভেশন বেটার অ্যাকিউটনেস থাকে। তার সাথে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি বেটার দশায় থাকেন, তাহলে অফকোর্স আপনি বুঝতে পারবেন আপনাকে ভালো ফল দিচ্ছে, এবং এপ্রিল থেকে কিন্তু আপনাকে খুব বেটার ফল দেবে। লগ্নে বৃহস্পতি 1 বছরের জন্য অবস্থান করবে। বৃহস্পতি অ্যাসেন্ডেন্টের উপরে অবস্থান করা এবং নিজের স্বক্ষেত্রে করা, সেটা কিন্তু অবশ্যই ভালো। বিবাহ, সন্তান, চাকরি, প্রমোশন, নতুন কোনো ভেঞ্চার, দ্বিতীয় কোনো সন্তান, বা বলাটা ঠিক নয়, এক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ছক দেখা, অনেক সময় যমজ সন্তান, তবে অবশ্যই যমজ হলে কিন্তু ডাইজাইগোটিক টুইন হওয়ার মানে প্রবাবিলিটি বেশি থাকবে রাদার দেন মনোজাইগোটিক টুইন। তো স্টেবিলিটি বলুন, এক ধরনের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বলুন, আপনাকে কিন্তু জুপিটার দেবে, কারণ জুপিটার এখান থেকে 5th হাউস, 9th হাউস এবং 7th হাউসের দৃষ্টি দেবে, মঙ্গলের ঘরে দৃষ্টি থাকবে, এবং আপনাকে সব দিক থেকে বেটার ফল দেবে। আপনারা যারা মীন লগ্নের যে বয়সের জাতক জাতিকা থাকুন না কেন, মোটামুটি 12 বছর অনওয়ার্ডস যদি থাকেন এবং
58-এর মধ্যে যাদের এজ আছে তারা কিন্তু ইরেসপেক্টিভ বেটার সময় পাবেন এবং সময়টাকে উপভোগ করতে পারবেন। শনি যতই আপনার দ্বাদশে আসুক কিছুদিনের জন্য, সেটা হচ্ছে 29শে এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত 1 ডিগ্রিতে আসবে, খুব বড় ইফেক্ট দেবে না। যারা রাহুর দশার মধ্যে, আমি স্পেসিফিক বলছি, রাহুর দশার মধ্যে শনির অন্তর্দশা, বুধের অন্তর্দশা বা কেতুর অন্তর্দশায় রয়েছেন তা, এবং যাদের শনি কোনো রকমে, প্রথম কন্ডিশন এটা, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যাদের শনি কোনো রকমে রাহু দ্বারা যুক্ত বা দৃষ্ট আছে, বা বকরি মঙ্গল রাহু দ্বারা যুক্ত বা দৃষ্ট আছে, বা বকরি শুক্র এবং মঙ্গল একসাথে অবস্থান করছে, তারা একটু সাবধানে থাকবেন এই সময়টাতে। সাবধানে মানে ফিজিক্যালি, মেন্টালি যে ডিপ্রেশন দেবে সেটা লগ্নে বৃহস্পতি অনেকটাই আপনাকে কাটিয়ে দেবে এক্ষেত্রে। এবং অ্যাসেন্ডেন্টে বৃহস্পতি আস্তে আস্তে স্লো হয়ে একটা সময় স্ট্যাগনেশন হয়ে যাবে, একটা নির্দিষ্ট ডিগ্রিতে গিয়েও দাঁড়িয়ে থাকবে দীর্ঘদিন, মানে মোটামুটি ক্ষমা করবেন, মানে এপ্রিলের ধরুন প্রায় শেষের দিক থেকে নিয়ার অ্যাবাউট জুলাই মাস পর্যন্ত, প্রায় শেষের দিক পর্যন্ত ও কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রির, মানে 5 ডিগ্রির মধ্যে ওর মুভমেন্টটা হবে অ্যাকচুয়ালি। এটা কিন্তু অনেকটা বেটার ফল আপনাকে দেবে, একদম ইনএভিটেবলি বেটার ফল দেবে। তো দ্বাদশে শনি থাকলে, বা সেই সময়টুকু শুধু বলে দিই, দ্বাদশে স্যাটার্ন থাকা অবস্থায় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের স্বাস্থ্যের জায়গায় নজর দেবেন। পয়সা কড়ির জায়গায় বেশি কৃপণতা করবেন না, যেখানে প্রয়োজন আছে সেখানে খরচা করবার চেষ্টা করবেন, কারণ রাহু আপনার 2nd হাউসে ঢুকবে এবং কেতু আপনার 8th হাউসে ঢুকবে। তো আপনি এবং স্পাউসের ক্ষেত্রে দুজনেরই কথাবার্তার উপরে কিন্তু লাগাম টানবেন। আমি অনেকবার বলেছি, মঙ্গল এবং শুক্র, এই যে 4টে ঘর আছে দুটো দুটো করে, এই দুটো দুটো ঘরে রাহুর অবস্থান বা কনসিকুয়েন্টলি কেতুর অবস্থান কিন্তু একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। আপনি কখনো এটাকে মানে হালকাভাবে নেবেন না কোনো অবস্থাতে, এটা একটু নেগেটিভ আছে। আর আরেকটা জিনিস আছে, পরিবারের সাথে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটা করবার সময় বৃহস্পতি লগ্নে আছে, আপনাকে প্রভূত হেল্প করবে, কিন্তু রাহু কিন্তু আপনাকে উল্টোপাল্টা বা অ্যাবোর্টিভ খরচা করিয়ে সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। সেটা থেকে একটু বিরত থাকবেন, যাতে আপনি তার কন্ট্রোলের মধ্যে না চলে আসেন, তার কন্ট্রোল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবেন। মেষ রাশিতে চন্দ্রের তো কোনো নক্ষত্র নেই, 5th হাউসের কোনো নক্ষত্র নেই, সেদিক থেকে অনেকটা বেটার। কিন্তু মেষ রাশির প্রথম যে নবাংশটা রাহু ভোগ করবে, ফার্স্ট উল্টো দিক থেকে আসছে, তো সেটা হচ্ছে রবির প্রথম নবাংশ। তো সেইটা কিন্তু মোটেই বেটার নয়, কারণ সেই পার্টটা অ্যাকচুয়ালি ধনু রাশির পার্ট। তো প্রথম দিকটা হঠাৎ করে কিছু উত্তপ্ত বাদানুবাদ হয়ে যেতে পারে। স্যাটার্ন সেই সময় 12th হাউসের ঘরের দিকে থাকবে, বৃহস্পতি থাকবে আপনার লগ্নে, কিন্তু তা সত্ত্বেও বলছি কথাবার্তা খুব সংযতভাবে বলবেন। রাহুর কিন্তু মানে 2nd হাউস থেকে 9 দৃষ্টি বা উল্টো দিক থেকে 5 নম্বর দৃষ্টি আপনার 10ম ঘরে থাকবে। তো সুতরাং আপনার কর্মের জায়গাকে কিন্তু ও একদম পরিষ্কারভাবে প্রভাবিত করবার চেষ্টা কিন্তু ও করে যাবে যত রকম ভাবে। তো সেটার মধ্যে যাতে আপনি না পড়ে যান সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি কিছু ডেট আপনাদের বলে দিচ্ছি, সেগুলো একটু খেয়াল রাখবেন। প্রথম একটু নেগেটিভ ডেট বলে দিই, সেটা হচ্ছে 21/8 থেকে 29/9। এই সময়টা কিন্তু এক ধরনের ডিমাইজ বলুন, মানে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে, বয়স্ক মানে মোর দ্যান 75 ইয়ার্স, তার যদি দশা খুব খারাপ না থাকে, তার কিন্তু ডিমাইজ হয়ে যাওয়ার একটা যোগ আছে। আমি একদম ডিরেক্ট ডিমাইজ কথা ইউজ করেছি, নট অসুস্থ বা এরকম কিছু বলিনি। আর আপনার ক্ষেত্রে বলছি, একটা ছোট অ্যাক্সিডেন্ট স্পেশালি লোয়ার পোর্শনে, বা ধরুন ভেহিকেল থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার যোগ আছে, এই ধরনের একটা নেগেটিভ টাইম আছে। এই টাইমটা একটু সাবধানে চলবেন। আচ্ছা, সব থেকে বেস্ট বিবাহের জন্য সময় হচ্ছে মে, জুন, জুলাই 2022, আবার নভেম্বর 2022 থেকে ফেব্রুয়ারি 2023 বিবাহের জন্য সব থেকে উত্তম সময়।
আচ্ছা, ফরেন যাওয়ার জন্য সব থেকে বেস্ট সময় হচ্ছে 11/4 থেকে 21/10/2023। এই সময় রাহু আপনার সেকেন্ড হাউসে থাকবে এবং প্রায় নবাংশগত সিচুয়েশনে আমি বলছি, রাহু সেকেন্ড হাউসে কিন্তু কিছু বিদেশ যোগের, লিমিটেড সেকশনে বিদেশ যোগের যোগ করা। এবং আরও একটা বলি, যখন শনি দ্বাদশে আসবে, খুব অল্প সময়ের জন্য আসবে, খুব অল্প সময়ের জন্য আপনার লগ্ন ভিত্তিক 7.5 যেটা প্রথমেই বললাম তার একটা ছোট্ট প্রভাব আপনাকে দেবে। সেই সময়ও কিন্তু একটা বিদেশ যোগের সম্ভাবনা রয়েছে, সেটা 11 এপ্রিল থেকে 29 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত। এই রাহুর সময় এবং শনির সময় দুটো একসাথে কোয়েনসাইড করছে। এই সময়টা যদি বিদেশ থেকে কারো যোগ পান তারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, 13 এপ্রিল 2022 থেকে কিন্তু লাইফ স্যাটিসফ্যাকশন, লগ্নে জুপিটার আছে মানে আপনাকে একটা মিনিমাম লেভেল অফ স্যাটিসফ্যাকশন দেবে এবং আপনাকে কিছু রাস্তাও করে দেবে, কিছু অ্যাভিনিউও করে দেবে যেখান থেকে আপনি কিন্তু একটা বেরিয়ে যেতে পারবেন। খুব যদি অন্যায় কাজকর্মের সাথে নিজেকে লিপ্ত না করেন আপনি বেরিয়ে যেতে পারবেন সেখান থেকে। আর 2 নম্বর যেটা বলি সেটা হচ্ছে কেতুর অবস্থান। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কেতুর অবস্থান 2000 মানে একদম 23-এর শেষ পর্যন্ত কেতু কিন্তু আপনার 8th হাউসে থাকবে। কেতুর 8th হাউসে শুক্রের ঘরে অবস্থান থাকা কিন্তু ভালো নয়। যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে চাকরি করেন বা বিভিন্ন মাল্টিন্যাশনাল এমএনসিতে চাকরি করেন, যেখানে আপনার, এটা একদম স্পেসিফিক্যালি মেলদের ক্ষেত্রে বলছি, যাদের বয়স মোটামুটি 47-48-এর মধ্যে, তারা যে কোনো ফিমেলের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটুখানি বুঝে শুনে করবেন। ডেফামেশনের একটা যোগ আছে, আপনি যদি খারাপ দশায় থাকেন আপনার কিন্তু মানহানিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নাম্বার 2 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 2022 সালের মোটামুটি বৃহস্পতি বক্রত্ব ত্যাগ করা পর্যন্ত, 23 এবং 24-এর জাংচারে বক্রত্ব ত্যাগ করবে, এই সময় পর্যন্ত কিন্তু আপনি চেষ্টা করবেন স্পেসিফিক্যালি লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যদি কোনো প্রবলেম দেখেন তো ডক্টরকে দেখিয়ে নেওয়া। কোনো রকম গাফিলতি করবেন না, দেখিয়ে নেবেন এবং অ্যাজ পার ডাইরেকশন কাজ করবেন। আচ্ছা, 25 সেপ্টেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত এই সময়টা একটু বাড়ির পরিবেশ মানে হোম এনভায়রনমেন্টটাকে একটু মেনটেন করবার চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদের যদি একের বেশি মানে ভাই বোন থাকেন এবং একই বাড়িতে বসবাস করেন তাহলে কিন্তু খেয়াল রাখবেন, এবং রেসপেক্টিভ ওয়াইফস প্রত্যেকের, তাদেরও যাতে কোনো রকম বাদানুবাদে লিপ্ত না হন, হলে পরে সেটাকে যাতে একটা মিনিমাম লেভেলেই কার্ভ ডাউন করা যায় সেটা খেয়াল রাখবেন। কোনো প্রপার্টি সেল এই সময়টা করবেন না দয়া করে, স্পেশালি ইমুভেবল প্রপার্টি বা কোনো কিছু বন্ধক দেওয়া, হঠাৎ করে একটা ডোয়ার্থ অফ মানি এ সময় তৈরি হতে পারে, কোনো কিছু বিশেষ করে গোল্ড জাতীয় জিনিস চেষ্টা করবেন একটা লেভেল পর্যন্ত না করা, করলেও সেটা কোনো বেটার জায়গা থেকে করা, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে, খুব সহজে এখান থেকে বের করতে পারবেন না আনটিল বৃহস্পতি সেকেন্ড হাউসে যাচ্ছে, মানে মেষের ঘরে যাচ্ছে 20 এপ্রিল 2023-এর পর। তারপর থেকে এটা আবার করতে পারবেন আস্তে আস্তে, সাবজেক্ট টু দশাও বেটার হতে হবে। আচ্ছা, 13/5 থেকে 7/6 পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা এবছরের সব থেকে ভালো টাইম আছে। যদি একটু দশা ফেভার থাকে এই সময় আপনি নর্মালি, আমি কাউকে স্পেকুলেটিভ জায়গায় যেতে বলি না, কোনো স্পেকুলেটিভ মানিতে যদি বিনিয়োগ করেন আপনার জন্য খুব ভালো সময় আছে। শেয়ার বা যে কোনো রকম মার্কেটে বিনিয়োগ করা বেটার আছে। আপনি একটা জিনিস সবসময় করবেন যে মীন লগ্নের থেকে কিন্তু 6th হাউস হচ্ছে রবির ঘর। রবি যদি আপনার ঘর থেকে, রবি থেকে আপনার ঘর 8th হাউস, তো রবির সাথে বৃহস্পতির এই ঘরের 6-8 সম্পর্ক আছে। নেগেটিভ বলবো না, বৃহস্পতি রবির ক্ষেত্রে গুরু মেনলি 5th হাউসের এফেক্টই বেশি দেবে, কারণ ওটা তার মূল ত্রিকোণ, কিন্তু
রবি যেহেতু আপনার ঘর থেকে 6th হাউস, আপনি সব সময় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন। স্পেশালি আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তাহলে কিন্তু অবশ্যই করবেন, না হলে কোনো রকম সমস্যা করতে পারে। কারণ রাহু আপনার 2nd হাউসে আছে, 8th হাউসে কেতু আছে, কনস্পিরেসি হতে পারে বিভিন্ন রকম, এবং আপনার বিরুদ্ধে অভিযোগ হতে পারে। বাড়িতে কোনো যদি কোনো অশান্তি হয়, স্পেশালি পুরুষদের বলছি, ওয়াইফের সাথে মিসবিহেভ করছেন বা বিভিন্ন রকম এমন কাজকর্ম করছেন যেটা খুব সুস্থ স্বাভাবিক বা ভদ্র বলা যায় না, তাহলে কিন্তু আপনার ওয়াইফও আপনার বিরুদ্ধে আপনার অফিসে অভিযোগ করতে পারে। সেক্ষেত্রে আপনার চাকরি হারানোর কিন্তু একটা ভয় আছে। এগুলো এক্সট্রিম খারাপ দশা বা খুব নেগেটিভ গোচরের ক্ষেত্রে এফেক্ট দেবে, সব ক্ষেত্রে নয়, কিন্তু আমি বলে রাখছি কারণ এর প্রবাবিলিটি আছে, সুতরাং আপনাদের ব্যাপারটা জানা দরকার। 29শে নভেম্বর থেকে 2রা জানুয়ারি 2023, 29শে নভেম্বর 22, এই সময়টা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে, একদম স্পেসিফিক অ্যাক্সিডেন্টাল। আগের সময়টাকে আমি নেগেটিভ বলেছি কিন্তু অ্যাক্সিডেন্টাল বলিনি, এই সময়টা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে। বৃহস্পতির এক্সর্শন আছে, লগ্নে বৃহস্পতি এক্সস্টেড হয়ে যাবে কিছু দিনের জন্য। তো সেই সময়টাতে চেষ্টা করবেন নিজের উইল ফোর্স দিয়ে কাজ করা। শনি ডাইরেক্ট হয়ে যাবে এবং খুব দ্রুত আপনার লগ্নের দিকে এগিয়ে আসবে এবং প্রচুর কাজের বার্ডেন আপনার উপরে আসবে। তো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, পজিটিভলি কাজ করবার চেষ্টা করবেন। মানে দ্বাদশে শনি যখন ঢুকবে আর কি, ক্ষমা করবেন, দ্বাদশে যখন শনি ঢুকবে আপনাকে প্রচুর কাজের মধ্যে লিপ্ত করবে এবং প্রচুর আপনার পেন্ডিং কাজ, স্পেশালি যেগুলো অনেক দিন ধরে আটকে রয়েছে বা করছেন না, সেই ধরনের কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি করবে। তো সেগুলোর প্রতি মগ্ন থাকবেন। হ্যাঁ, এই সময়টা 2রা জানুয়ারি পর্যন্ত সাবধানে থাকবেন, তারপরে আস্তে আস্তে টাইম কিন্তু আপনার অনুকূলে চলে আসবে। মোটামুটি মঙ্গল ডাইরেক্ট হওয়ার পরে অনুকূলে চলে আসবে। 9th হাউসের লর্ড তো আপনার 2nd হাউস এবং 9th হাউসের লর্ড, তো সেই হিসেবে মঙ্গল যখন বকরি থাকবে টাকা পয়সা এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও নজর দেবেন, নাহলে কিন্তু অতিরিক্ত টাকা পয়সা এক্সপেন্ডিচার হওয়ার মানে অহেতুক জায়গায় করবে। কারণ মঙ্গল অ্যাকচুয়ালি যে অংশটাতে বকরি থাকবে সেটা হচ্ছে ইনিশিয়ালি নিজের নক্ষত্র, তারপরে কিন্তু চন্দ্রের নক্ষত্রে চলে আসবে। তো চন্দ্রের ঘর আপনার 5th হাউসের লর্ড, সেই সময় সন্তানদের প্রতিও নজর রাখবেন, বা কোনো জায়গায় বিনিয়োগ করতে যাচ্ছেন সেটা একটু দেখে শুনে বিনিয়োগ করা। মোটমাট মঙ্গল আমাদের ইমুভেবল প্রপার্টিকে নির্দেশ করে, ল্যান্ডকে নির্দেশ করে। তো সেই জায়গা থেকে যতটা সম্ভব একটু বিচার বিবেচনা করে করবেন। আনটিল মঙ্গল ডাইরেক্ট হচ্ছে, মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে সামনের বছর মানে 2023 সালের 12 এবং 13 তারিখের জাংশনে, জানুয়ারি মাসে। তার 7 দিন পরে বিনিয়োগ করুন। বৃহস্পতিও তখন এক্সজর্শন পিরিয়ডটা কাটিয়ে উঠবে এবং আপনার লগ্নের একটু এগিয়েও যাবে, 7-8 ডিগ্রির মতন চলে যাবে, আপনাকে অনেকটা বেটার ফল দেবে। তো সেই সময়টার জন্য একটু ওয়েট করুন। অ্যাজ এ হোল মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু এবছর ভালো আছে, বিবাহের জন্য, সন্তানের জন্য, মানে আপনার ক্ষেত্রে যদি বয়স বেশি হয় তাহলে দাদু ঠাকুমা হওয়ার জন্য, সবের জন্য ভালো আছে। প্রচুর ভ্রমণের যোগ আছে। যারা কিডনির সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। ওজন বৃদ্ধিকারী সমস্যা, যাদের ওবিসিটির প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন, এবং ওবিসিটি থেকে সুগার থেকে সুগার, প্রেশার এই জাতীয় সমস্যা তৈরি করে। ঠান্ডা লাগার সমস্যা থেকে খুব সাবধান থাকবেন। বৃহস্পতি স্পেশালি যখন শনির ঘরে বকরি হবে, যে সময়টা 29শে জুলাই, সেটা ভরা বর্ষাকাল যাবে। তো সেই হিসেবে সেই সময়টা একটু বেশি রকম সাবধানে থাকবেন, নাহলে কিন্তু লং টার্মে ঠান্ডা লাগতে পারে, ক্রনিক ঠান্ডার সমস্যা আপনাকে ভোগাতে পারে অলমোস্ট সারা বছর। জলের একটু বেশি পরিমাণ এই সময় এক্সেন্ট্রিসিটি আছে, তো সেটা একটু আপনার শরীরের ক্ষেত্রে নজর দেবেন এই সময়। মোটের উপরে খুব ভালো সময় আছে, বিবাহের জন্য সুসময় আছে, বিদেশে বা ফরেন সেটেলের ক্ষেত্রে সুসময় আছে। যদিও আমাদের শাস্ত্রে কিন্তু ফরেন সেটেলকে খুব একটা সম্মানজনক জায়গা বলা হয়নি। অনেকে হয়তো বলতে পারেন সেগুলো অনেক পুরনো দিনের লেখাটা পুরনো দিনের হতে পারে, লেখার তাৎপর্যটা পুরনো নয়, ওটা সমস্ত জায়গাতেই প্রাসঙ্গিক। অধিকাংশ মানুষ যারা এগুলো নিয়ে তর্ক করেন তারা শাস্ত্রটা কোনোদিন পড়েনি ভালো করে, না পড়েই তর্ক করেন।
যারা পড়ে তর্ক করেন তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যারা না পড়ে তর্ক করছেন তারা দয়া করে পড়ে কথা বলবেন। তো সেইটা বারণ করা আছে। কারণ অন্যের ঘরে গিয়ে সেখানে গিয়ে সেটেল হওয়ার মধ্যে খুব একটা নেই। সে যতই আপনাকে সম্মান দিক না কেন, আর আপনার ঘর যদি আপনাকে অসম্মানও করে, সেটাও আপনার ক্ষেত্রে অনেক শ্রেয়। কারণ কালের নিয়ম অনুসারেই আপনি সেই ঘরে জন্মেছেন, সুতরাং সেটাকে অস্বীকার করা যায় না। ভালো থাকবেন প্রত্যেকে। আমি পরের ভিডিও লোড করবার চেষ্টা করছি আজকে বা কালকের মধ্যে।